গল্প বেগম জাহান। লেখনীতে চারুলতা ছদ্মনাম। তৃতীয় পর্ব। ধরিত্রীর গায়ে আধারের চাদর জড়িয়ে দিয়েছে প্রকৃতি। রাতের নিস্তব্ধতা চারদিক থেকে যেন ঘিরে ধরেছে এই চার দেয়ালের কামরাটিকে। থাই গ্লাসের ফাঁক বেয়ে ক্ষীণ আলো এসে পড়েছে বিছানার একপাশে। এসির স্বাভাবিক তাপমাত্রায় ও ঘামছে বিছানায় শুয়ে থাকা মানুষটি। অনেকক্ষণ ধরেই এপাশ ওপাশ করেও অস্বস্তি কমল না, তাই এবারে উঠে বসল পারভেজ। পাশের টেবিল থেকে ফোনটা তুলে নিল। ঘড়িতে সময় 12:56। মনের ভেতর চলতে থাকা অস্থিরতা কমাতে ফোন করতে উদ্যত হয়ে কল লিস্টের একেবারে শেষের দিকের নাম্বারটা আজ আবারও বের করল সে। স্ক্রিনে লেখা মিষ্টি ফুল নামটা দেখে ভেতরটা মুচড়ে উঠল তার। কত শতবার চেষ্টা করেও কোনোদিন এই নাম্বারের ওপারের মানুষটাকে মুঠোফোনের আলাপনে ছুঁতে পারেনি সে। এমনকি আজও সব সংশয়, দ্বিধা, লজ্জা একপাশে রেখে এত রাতে প্রিয় মানুষের ঘুমটা ভাঙাতে পারল না। তবে এহসানের নাম্বারটা ঠিক ডায়াল করল। একবার দুবার তিনবার আশানুরূপ প্রতি উত্তর না পেয়ে এবার অস্থির পায়ে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো পারভেজ। রূপালি চাঁদের জোছনা শরীরে মেখে বুক ভরে একটা নিঃশ্বাস নিয়ে মিনিটখানেক তাকিয়ে রইল সেই চাঁদের পানে। তারপর নিজের মানিব্যাগের সাইড পকেট থেকে বার করল ছোট্ট একটা ছবি। ছবিতে এক শিশুকণার স্কুল ড্রেসের ওপর শুভ্র হিজাবে আবৃত ছোটখাটো একটা মুখ, ছোট ছোট কয়েকটা চুল বেরিয়ে আছে কপালে, সুগঠিত ভ্রুজোড়া, গভীর কালো দিঘির জলের মতো স্বচ্ছ দুটি চোখ, হাস্যরত মেয়েটির দুগালে বেশ কিছুটা গর্ত হয়ে আছে। কোমল মুখটায় আলতো ঠোঁট ছুঁয়ে দিল সে। এই হাসিমাখা মুখটায় তো একদিন আটকে দিয়েছিল তাকে। 17 বছরের সেই কিশোর ছেলেটার বুকের বাম পাশে ভয়ানক তোলপাড় করেছিল 7 বছরের এই ছোট্ট শিশুটি। শুনতে অবাক লাগলেও কিশোর পারভেজ সেদিন নিজের মনকে দমাতে পারেনি। কিন্তু এরপর বাবার অকাল মৃত্যু, নিজের পড়াশোনা, পৈতৃক ব্যবসা, মায়ের দায়িত্ব সব মিলিয়ে দিশেহারা পারভেজের নিজেকে সামলে নিতে লেগে গেল অনেকটা বছর। আর ততদিনে কঠোর পর্দার আড়ালে একটু একটু করে বেড়ে উঠেছে তার সেই ছোট্ট ফুল। তাকে পরিপূর্ণভাবে নিজের করতেই পারভেজের এই 10 বছরের অপেক্ষা। মনে মনে ভাবল পারভেজ কেমন আছে তার ছোট্ট ফুল, কেমন হয়েছে দেখতে। তার কোমল কণ্ঠস্বর শুনতে যে অধীর হয়ে আছে তার হৃদয়। বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ল পারভেজ। তারপর অস্ফুট স্বরে আওড়ালো, জলদি ফিরে আসুন মিষ্টি ফুল। কেউ তোমার জন্য ওয়েট করছে। কি ঠিক করেছে স্যাম? কথাটা শুনে সবাই তাকালো দরজায় দাঁড়িয়ে থাকা সাইনার দিকে। সাইনা এগিয়ে আসতেই তৌসি একটু সরে ওকে জায়গা করে দিল। তৌসি, এসো না সাইনাদি, বসো। সাইনা দেখল তবে বসল না, বরং তৌসির দিকে অবজ্ঞার ভঙ্গিতে তাকালো। আয়ুষ, আরে শেয়ান আছে। তা হঠাৎ আমাদের গরিবখানায় আসতে অসুবিধা হয়েছে নিশ্চয়। ওর কথা শুনে আবার সবাই মুখ টিপে হাসতে লাগলো। সাইনা কিছুটা রাগ নিয়ে আয়ুষের দিকে তাকিয়ে থেকে তারপর হাতের ফোনটা সিমির দিকে এগিয়ে দিল। সাইনা, ড্যাড কখন থেকে ফোন দিচ্ছে? কথা বল। সিমি, ফোনটা চার্জে তো। গল্পে গল্পে একদম ভুলে গেছি রে। সাইনা, সব সময় এসব স্টুপিড গল্পে টাইম ওয়েস্ট করলে বুঝবি কি করে? সিমি ওর কথায় উত্তর না দিয়ে ফোনে কথা বলতে লাগলো। কথা শেষ হতেই ফোনটা নিয়ে চলে যেতে উদ্যত হয়ে আবার ফিরে এলো। তারপর, সাইনা, স্যাম কি করেছে বলছিলে? সৌভিক, আরে সাইনাদি, আমরা তো দাভাইয়ের গার্লফ্রেন্ডের ব্যাপারে কথা বলছি। সৌভিক যে কথাটা সাইনাকে খেপানোর জন্য ইচ্ছে করেই বলেছে তা বুঝতে কারও বাকি নেই। আর এতেই সাইনা এক প্রকার তেতে উঠল। সাইনা, হোয়াট ননসেন্স! স্যামের গার্লফ্রেন্ড মানে? অনু, এমা সাইনাদি, তুমি জানো না দাভাইয়ের গার্লফ্রেন্ড এর কথা? সাইনা, কি উল্টো পাল্টা কথা বলছো? স্যামের কোনো গার্লফ্রেন্ড নেই আমি জানি। আমি ছাড়া কেউ ওর মনে থাকতেই পারে না। আয়ুষ, সে কি? তুমি তো দেখছি বোকা শায়ানা। স্যামি তোমাকে মনে রাখবে না ময়লার ডাস্টবিনে, তা তো শুধু ওর গার্লফ্রেন্ডই বুঝবে। সাইনা, কে সে? আমি দেখতে চাই। বলো কে সে? স্বামীরা, আসলে সাইনাদি, ওরা তো মজা করে। চুমকি, দাদাবাবুর তো পরিয়াপার লগে পেরেম আছে মেম দিদিমণি। পরি আপাই দাদাবাবুর গার্লফ্রেন্ড হয়। চুমকির আচমকা বলা কথাটায় সাইনা সহ এবার সকলের মাথায় যেন বর্ষর বাজ পড়ল। স্বামীরার বাকি কথাগুলো গলাতেই আটকে গেছে। আয়ুষের চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম হলো। অনু কোনোরকমে বলল, অনু, এসব কি বলছো চুমকিদি? উনি তো একজন।
সাইনা, চুপ করো, তোমরা আমাকে মিথ্যে বলে বোকা বানাতে চাইছো তাই তো? চুমকি, মিথ্যা না মেম দিদিমণি, একেবারে খাঁটি কথা গো। দাদাবাবু তো পরিয়াপারে চিঠি দেয়, উপহারও দিছে আমি দেখছি। এবারে আয়ুষ অবাক হয়ে বলল, আয়ুষ, এইসব কি বলছিস চুমকি তুই? নূরের সাথে স্যামের এমন কিছু থাকবে আর আমি জানব না? সাইনা, শাট আপ। কে এই নূর? অনু, তোমরা তো পড়ে এসছো তাই জানো না দাভাই বাড়ি আসার দিন নূরকে কিভাবে সীমান্ত সাহায্য করেছে তার সবটুকুই বলল অনু। সব শুনে সাইনা যেন ক্রোধের আগুনে জ্বলে উঠল। কাউকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল চিলেকোঠার উদ্দেশ্যে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে করিডোরে দাঁড়িয়ে ক্যান্ডিকে আদর করছিল দীপ্ত। তখনই কোনো কিছুর সাথে প্রবল ধাক্কায় ছিটকে পড়ল নিচে। আকস্মিক আঘাতের ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল দীপ্ত। তারপর গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। এদিকে সাইনা নিজেকে রেলিং ধরে কোনোরকমে পড়া থেকে বাঁচিয়ে নিয়েই দীপ্তর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগল, সাইনা, দেখে চলতে পারো না? বেয়াদব ছেলে কোথাকার। একে তো নিজে ধাক্কা দিয়ে এখন ধরে তুলছে না, আবার বেয়াদব ছেলে শুনে এবার যেন দীপ্ত নিজের রাগ ধরে রাখতে পারল না। আক্রোশে সাইনার দিকে তাকিয়ে বলে উঠল, দীপ্ত, আহ, আমাকে ধাক্কা মেরে এখন বেয়াদব বলিস? রাক্ষসী। সাইনা, কি বললে তুমি আমাকে? দীপ্ত, বেশ করেছি বলেছি। আরো বলবো সাইনা একটা হায়না। সাইনা এবার রেগে আশেপাশে তাকিয়ে কিছু না পেয়ে পায়ের কাছে পড়ে থাকা ক্যান্ডির লেজের ওপর পা তুলে দিল। ক্যান্ডি সাথে সাথে চেঁচিয়ে উঠে দূরে ছিটকে সরে গেল। দীপ্ত, আহতকে আমি খুন করব হায়না। আমার ক্যান্ডিকে তুই। সীমান্ত, কি হচ্ছে কি এখানে? দীপ্ত, দাদা ভাই, ওই হায়না আমাকে ফেলে দিয়েছে। দেখ এইখানটায় ছুলে গেছে আমার। আর আমার ক্যান্ডিকেও লাথি মেরেছে। বলে কনুইয়ের উপর ছুলে যাওয়া জায়গাটা দেখাতে লাগলো। সীমান্ত ওকে তুলে ভালো করে জায়গাটা দেখল। তারপর ক্যান্ডিকে তুলে ওর কোলে দিয়ে সাইনার দিকে এগিয়ে গেল। দীপ্তর কান্নার শব্দে ততক্ষণে বেরিয়ে এসেছে সামিরা, আয়ুষেরা। নিচ থেকে সমরেশ, অনিমেষ বাবু ঘুম থেকে উঠে এসেছেন। সীমান্ত সাইনার সামনে এসে দাঁড়াতেই সাইনা ওর কঠিন দৃষ্টি দেখে ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। সাইনা, আসলে স্যাম, আমি ইচ্ছে। সীমান্ত, এমনকি তারা ছিল তোর যে ওকে তুলতে পারতি না? আনসার মি। এবার সাইনারও মনে পড়ল একটু আগের কথাগুলো। সাথে সাথে সেও ক্রোধে জ্ঞানশূন্য হয়ে সীমান্তের দিকে প্রশ্ন ছুড়ল, সাইনা, তার আগে বলো তোমার গার্লফ্রেন্ডকে। তুমি কার সাথে রিলেশনে আছো? ওর কথা শুনে বাড়ির বড়রা সকলেই চমকে উঠল। সমরেশ বাবু এগিয়ে এসে বললেন, সমরেশ বাবু, এসব কি বলছো তুমি? কি করেছে সমু? অনিমেষ বাবু, রাত দুপুরে এসব কি শুরু করেছিস সাইনা? সাইনা তেরে এসে সীমান্তের টি শার্টের কলার টেনে ঝাঁকিয়ে জিজ্ঞেস করল, সাইনা, কে ওই মেয়েটা? নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে এসেছো কেন? ওর সাথে কি সম্পর্ক তোমার? আমাকে ঠাসস বাকি কথাগুলো বলার আগেই সীমান্তের করা হাতের থাপ্পড়ে দূরে গিয়ে ছিটকে পড়ল। সীমান্ত, আমার কোনো গার্লফ্রেন্ড আছে কি নেই সে কৈফিয়ত আমি তোকে দেব না। নিজের লিমিটে থাকো, নয়তো আঙ্গুল তুলে ইশারায় বুঝিয়ে দিল পরিণতি ভালো হবে না। তারপর সবার উদ্দেশ্যে বলল, সীমান্ত, কাল থেকে অনেক কাজ আছে। তোমরা সবাই এখন শুয়ে পড়ো। সমরেশ বাবু, কিন্তু মেয়েটাকে ওভাবে? আয়ুষ, ও কিছু না। ছোট বোন ভুল করেছে তাই দাদা শাসন করল মেসো। স্বামীরা, আমার কাছে আয় তো দীপু। ঔষধ লাগিয়ে দিই। অনিমেষ বাবু, নেহাত তোর মা এখন গভীর ঘুমে। তোকে না বললাম তাড়াতাড়ি আসবি? দীপ্ত, সরি বাবা। সীমান্ত, এতক্ষণ পর্যন্ত তোদের কিসের আড্ডা থাকে? মাত্র 5 মিনিট সময় দিচ্ছি, সবগুলো গিয়ে ঘুমিয়ে পড়বি। যা। সবাই এবার চুপচাপ নিজের ঘরের দিকে ফিরে গেল। স্বামীরা দীপ্তকে নিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। চুমকির দিকে তাকাতেই সে ছুটল চিলেকোঠার দিকে। আয়ুষ যেতে নিলেই সীমান্ত ওকে ডাকল, সীমান্ত, দাঁড়া আয়ুষ। আমার রুমে আয়। আয়ুষ মনে মনে বুঝে নিল এখন ওর ওপর টর্নেডো সাইক্লোন আসতে চলেছে। কোনোরকম চুপচাপ সীমান্তের পিছে পিছে যেতে লাগলো সে। রুমে এসেই দরজা বন্ধ করে বুকে দুহাত ভাঁজ করে চোখ কুঁচকে আয়ুষের দিকে তাকালো সীমান্ত। সীমান্ত, সাইনা কি বলছিল তখন? তোরা কি বলেছিস ওকে? আয়ুষ, আরে স্যামি, ওর কথা ধরতে আছে। যত্ত সব আজে বাজে।
সীমান্ত, সুস্থভাবে বেরোতে চাইলে চুপচাপ সব বলতে শুরু কর। আয়ুষ একটা শুকনো ঢোক গিলে সাহস সঞ্চার করে বলে উঠল। আয়ুষ, এই শালা তোকে কি আমি ভয় পাই ভাবছিস? আয়ুষ চ্যাটার্জিকে ভয় দেখাস? সীমান্ত তবুও একদৃষ্টিতে তাকিয়ে রইল আয়ুষের দিকে। আয়ুষ, এই একদম ওভাবে তাকাবি না, আমার কলিজায় স্ট্রোক হয়ে যায়। সীমান্ত, কোন মেয়ের কথা বলছিল সায়না? আয়ুষ বুঝে গেছে সীমান্ত না শুনে ছাড়বে না, তাই এবার সব খুলে বলতে লাগলো। সব শুনে সীমান্ত কিছুটা রেগে গিয়ে বলল, সীমান্ত, তোরা সব জেনে বুঝে এরকম লেইম কথা কি করে বলতে পারিস? আর তুই আমাকে চিনিস না? আয়ুষ, আমরা তো ফান করে। সীমান্ত হাত উঁচিয়ে আয়ুষকে থামিয়ে দিল। সীমান্ত, তোদের ফালতু মজার জন্য আজ একজন মানুষের অসম্মান হতে পারত আয়ুষ। তোর বিষয়টা ক্লিয়ার করা উচিত ছিল। আয়ুষ, শেয়ানা যে এতটা বাড়াবাড়ি করবে আমি বুঝিনি স্যামি। সীমান্ত, স্টুপিড একটা। এখন ঘুমোতে যা। আয়ুষ বুঝল না সীমান্ত ওকে কিছু না বলে ছেড়ে দিল কেন। কিন্তু সীমান্ত তো ঠিকই জানে আজ আয়ুষের পুরনো ক্ষতটা মাথা চাড়া দিয়ে উঠেছে, তাই নিজে থেকে কিছু বলল না। আয়ুষ চলে যেতেই সীমান্ত ব্যালকনিতে এসে দাঁড়ালো। একঝাঁক নির্মল বাতাসে গুমোট ভাবটা কেটে প্রশান্তি এসে ভিড় করল তার দু চোখে। বুক ভরে নিঃশ্বাস নিয়ে পকেটে দুহাত রাখতেই খসক সে কাগজের চিরকুটটা হাতে বাঁধল। সীমান্ত চিরকুটটা মেলে ধরল। আমার কিছু লাগবে না। চিরকুটটা আবার ভাঁজ করে পকেটে ঢুকিয়ে তাকালো দূরের চিলেকোঠার দিকে। বারান্দায় মৃদু আলো জ্বলছে, হয়তো ঘুমিয়ে পড়েছে নূর। সীমান্ত আবার ডুব দিল নিজের ভাবনার অতলে, যেই ভাবনার তল খুঁজে পেল না ঘুমন্ত নূর। শরতের নীল আকাশের সাদা মেঘের ভেলায় ভেসে নরম ভেজা ঘাসে পড়ে থাকা শিউলি ফুলের ওপর আলতা রাঙা চরণে আগমন ঘটেছে দুর্গতিনাশিনী দেবী দুর্গার শঙ্খধ্বনি, উলুধ্বনিতে মুখরিত চারপাশ। ঢাকের কাঠিতে পুরোহিতের মন্ত্রপাঠে ঐশ্বরিক পরিবেশে দেবী বরণ পালা চলছে। সীমান্ত নিচে এসে দেখল বাড়ির প্রায় সকলেই উপস্থিত, কেবল আয়ুষ নেই। আশেপাশে তাকিয়ে তৌশিকে বসে থাকতে দেখে ওর কাছে গিয়ে জিজ্ঞেস করল, সীমান্ত, আয়ুষকে দেখছি না। ও কি নিচে এসেছে? সীমান্তের কথায় তৌশি উঠে এদিকে ওদিক দেখে নিল, তারপর, তৌশি, আমি তো আয়ুষদাকে আসতে দেখিনি দা ভাই। সীমান্ত, ঠিক আছে। তৌশি, আমি কি একবার ভেতরে গিয়ে দেখে আসবো দা ভাই? না। সীমান্ত কিছু বলার আগেই পেছনে থেকে একজন কথাটা বলে উঠল। স্টেজে পুরোহিত মশাইয়ের কাছে বরণডালা রেখে প্রতিমা দেবী একপাশের একটা চেয়ারে বসে জুসের গ্লাসটা তুলে নিয়ে একটু গলা ভিজিয়ে নিলেন। এই গরমে নতুন শাড়ি পরে এত ছুটোছুটি করে বেশ অস্থির হয়ে উঠেছেন। শৌখিনী দেবী দূর থেকে ইশারায় বোঝালেন কোনো অসুবিধা হচ্ছে কিনা। উনি কেবল মাথা নাড়িয়ে না বোঝালো। তখনই মালতী দেবী এসে পাশের চেয়ারে বসল। মালতী দেবী, এ কি দিদি? গরমে যে এক্কেবারে ঘ্যামে গেছো। এত ছুটোছুটি করলে কি চলে বলো দেখিনি। প্রতিমা দেবী, আমি ঠিক আছি মালতী। তোমরা সকলে এবারে খেয়ে নাও তো ভাই কোথায়? তৌশি। মালতী দেবী সীমান্তকে তৌশির কাছে দাঁড়িয়ে থাকতে দেখেই প্রতিমা দেবীর কাছে এসে বসেছেন, তবে এখন অবাক হয়ে বলে উঠলেন, মালতী দেবী, ওই দেখ দিদি। তৌশি তো সমুর সাথে আলাপ করতে বসেছে। দুটোতে যে এত মিল। পাশাপাশি কি সুন্দর মানিয়েছে বলো। প্রতিমা দেবী মালতীর ইঙ্গিতপূর্ণ কথাটা বুঝে দেখলেন সীমান্ত তৌশির সাথে কিছু নিয়ে কথা বলছে, তার কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সামিরা। প্রতিমা দেবী এবার মালতী দেবীর কথায় কিছু না বলে কেবল সৌজন্যমূলক একটু হাসলেন। সামিরা এগিয়ে এসে সীমান্তের কাছে দাঁড়িয়ে তৌশিকে বলল, সামিরা, তোমার যাওয়ার কি দরকার? সীমান্ত ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে দেখে এবার আমতা আমতা করে বলল, সামিরা, না মানে বলছিলাম কি ও ছোট মানুষ। এখানে থাক। আমি ডেকে আনছি। কাকে ডাকতে যাচ্ছিস রে মীরাবাই? বলে পাঞ্জাবির হাতা গুটিয়ে চুলে হাত বুলাতে বুলাতে এসে দাঁড়ালো আয়ুষ। সীমান্ত, কোথায় ছিলি এতক্ষণ? আয়ুষ, আর বলিস না স্যামি। ঘুম থেকে উঠতেই তো দেরি হয়ে গেল, তারপর রেডি হয়ে তবে না এলাম। তৌশি, তোমার কাছেই তো যাচ্ছিল সামিরাদি। আয়ুষ, আমার জন্যে অপেক্ষা করছিলি নাকি মীরাবাই? সামিরা যেন ঘোরের মধ্যেই ওপর নিচে মাথা দুলিয়ে হ্যাঁ বোঝালো। লাল পাঞ্জাবি পরা আয়ুষের বলিষ্ঠ কায়াতেই এখনো তার মুগ্ধ দৃষ্টি আবদ্ধ। সীমান্ত আয়ুষকে নিয়ে স্টেজের সামনের দিকে চলে যেতেই সামিরা সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কৃষ্ণ যদি চাই, 7 জনমের অপেক্ষায় রইবে মীরাবাই।
ঘড়িতে সময় ৩টা ৩১ তপ্ত দুপুরের রোদটা অনেকটা পড়ে এসেছে। ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে একমনে কিছু ভেবে চলেছে সারা। বিকেলের শেষ রোদটা এসে অনেকটাই পড়েছে তার শুভ্র মুখে। বিছানার ওপর অবিরত বেজে চলেছে তার ফোনটা। এমন নয় যে তার কান অবধি সেই শব্দ যায়নি, বরং ইচ্ছে করেই ফোনটা তুলছে না সে। সারা খুব ভালোভাবে জানে ফোনের ওপাশের মানুষটাকে। সামিরা সারার রুমে আসতেই ফোনটা কেটে গেল। এদিক ওদিক তাকিয়ে সামিরা ব্যালকনিতে গিয়ে সারার পাশের বেতের সোফায় বসল। সামিরা, কি হয়েছে বনু? কদিন ধরে দেখছি মুখ গুমরা করে থাকিস। আমাকে বল। সারা, ভুল মানুষকে বিশ্বাস করলে খুব কষ্ট পেতে হয়, তাই না রেদি? সামিরা, কি সব বলছিস? কেউ কিছু বলেছে তোকে? সারা কিছু বলার আগেই আবারও ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বিক্রম নামটা দেখেই এবার সারা কল কেটে ফোনটা সুইচ অফ করে দিল। সামিরা ব্যালকনি থেকে ডেকে উঠতেই সারা গিয়ে তার পাশে বসল। সামিরা, কে ফোন করেছিল? সারা, রং নাম্বার দি। সামিরা, তো বললি না তো, মন খারাপ কেন? সারা, এমনই ভালো লাগছে না কিছু। সামিরা, তাহলে আজ সন্ধ্যা আরতির পর ঠাকুর দেখতে যায়। ভালো লাগবে। সারা, ঠাম্মা। সামিরা, তুই কবে থেকে ঠাম্মাকে ভয় পেতে শুরু করলি বনু? আর সবচেয়ে বড় কথা, দাভাই আছে তো। ঠাম্মা কখনো না বলেছে দাভাইকে। সারা, তাহলে সবাইকে বল আমরা যাচ্ছি। সামিরা মুচকি হেসে সারার মাথায় হাত বুলিয়ে চলে গেল। সামিরা যেতেই সারা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এভাবে শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। মনে মনে বিক্রমের সাথে কঠিন একটা বোঝাপড়া করার সিদ্ধান্ত নিল সারা। বিকেলের রক্তিম সূর্যটা পশ্চিমের বুকে গলতে শুরু করেছে। বাতাসে ধূপ ধুনোর গন্ধ, ভোর খগগুনির শব্দ, পাহাড়ি আলোকসজ্জার সাথে লোকসমাগমে ভরে উঠেছে চারপাশ। কলকাতার বিভিন্ন মণ্ডপে নারী পুরুষের বিচরণে বোঝাই যাচ্ছে সর্বত্র পুজোর আমেজ বিরাজ করছে। ব্যস্ত রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে এক ২৪-২৫ বছরের যুবক। প্রায় ৬ ফুট উচ্চতার, ৮৬ বলিষ্ঠ শরীর, পরনে ইলেকট্রিশিয়ানের নেভি ব্লু ইউনিফর্ম, মাথায় প্রফেশনাল ক্যাপ। মুখে মাস্কের আড়ালে ধূর্ত চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আগন্তুকের। হাতে রয়েছে একটা মাঝারি সাইজের ব্যাগ। দ্রুত পায়ে রাস্তা পার হয়ে মন্দিরের পুজো মণ্ডপে মানুষের ভিড়ে মিশে গেল সে। তারপর এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গেল ইলেকট্রিক কর্নারে, একে একে সব কিছু ভালো করে দেখতে লাগলো। তখনই পেছনে থেকে কেউ একজন বলে উঠল, কে ওখানে? কি করছো তুমি? থেমে গেল আগন্তুকের হাত দুটো। পেছনে ফিরে দেখল ষাটোর্ধ্ব এক লোক কানে ফোন ধরে এদিকেই তাকিয়ে আছে। আগন্তুক, আমি মলয় দাস। আইডি ইলেকট্রনিক্স থেকে এসেছি। আপনাদের সাউন্ড সিস্টেমে গড়বড় আছে, তাই পাঠিয়েছে আমাকে। অজয় বাবুর এবার মনে পড়ল উনি সকালে ইলেকট্রিশিয়ানকে আসতে বলেছিলেন। মনে মনে ভাবলেন, এই পুজোর কমিটির সেক্রেটারি পদটা এবার ছাড়তেই হবে। শরীরে আর কুলোচ্ছে না। তারপর আগন্তুকের উদ্দেশ্যে হাত নাড়িয়ে কাজ করতে ইশারা করে আবার ফোনে কথা বলতে বলতে ফিরে গেলেন। অজয় বাবু যেতেই আগন্তুকের মুখে কুটিল একটা হাসি ফুটে উঠল। নিজের ব্যাগটা টেনে নিয়ে দুটো গ্লাভস পরে নিল। তারপর কাঙ্ক্ষিত বস্তুটি বের করে দক্ষ হাতে নিজের কাজ সম্পন্ন করতে লাগল। বেশ কিছুক্ষণ পরে কাজ শেষ করে পুজো মণ্ডপ থেকে বেরিয়ে এসে একটা ট্যাক্সি ধরল আগন্তুক। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতেই একটা লজের সামনে এসে গাড়ি থামল। বরাদ্দকৃত কামরায় গিয়ে নিজের পোশাক পরিবর্তন করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে এসে চেক আউট করে আবার রাস্তায় বেরিয়ে পড়ল। এখন তার পরনে একটা কাবলি পাঞ্জাবি পরা, মাথার চুলগুলো কিছুটা এলোমেলো, সুরমা পরিহিত, চোখ দুটো যেন ধূর্ত শেয়ালের ন্যায়। গায়ে করা সুগন্ধি খুশবু। একটা পান চিবোতে চিবোতে নিজের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে উঠে বসল ট্যাক্সিতে। প্রায় ঘণ্টাখানেক পর সোনাগাছির এক নিষিদ্ধ পল্লীর সামনে এসে গাড়ি থেকে নামল আগন্তুক। রাতের রংমহল নামের কুঠির সামনে এসে দরজায় দাঁড়াতেই ওকে দেখে শরীর দুলিয়ে হেসে উঠল পাশের দুজন নারী। তাদের অতিরিক্ত সাজ আর অশালীন পোশাক দেখে পানের পিক ফেলে ফিচেল হেসে ভেতরে প্রবেশ করল সে। আধো অন্ধকারের কুঠির ভেতর যেন অন্য জগৎ। আগন্তুক কেবল সরু করিডোর ধরে এগিয়ে গেল বড় কামরাটির দিকে। কামরায় আরাম কেদারায় বসে আছেন মধ্যবয়সী এক নারী। গমনা চকচকে দেহে আটসাট হয়ে আছে জরির কাজ করা ফিনফিনে জর্জেট শাড়ি, খোপায় রজনীগন্ধা ফুলের গাজরা, কড়া মেলি সুগন্ধি, ঠোঁটে খয়েরি লিপস্টিক।
যৌবনে এই নারী যে অনেক পুরুষের কামনার বস্তু ছিলেন তা এখনো দেখেই বোঝা যায়। আগন্তুককে আসতে দেখে নিজের ভারী শরীরটা তুলে উঠে বসলেন কমলাবাই। তারপর হাসি মুখে বললেন, কমলা, আরে উসমান ভাই। আদাব আদাব। উসমান, আদাব কামলাবাই। কমলা, বহুত দিন বাদ আয়ে হে জানাবো। আমার গরিবখানায় বুঝি আর মধু নেই। কমলার কথা শুনে নিজের পান খাওয়া দাঁতে একটা হাসি দিল উসমান। उस्मान, आपके मेहमानदारी की भला जाए कमलाबाई। आपकी इस रंग महल की खुशबू तो इस नाचीज को यहाँ पर खिंचके ले आया है। কমলা এবারে বেশ জোরেই হেসে উঠল। তারপর ন্যাকামি করে বলল, কমলা, তা কি সেবা করতে পারি জনাবের? উসমান, আপকো মালুম হ্যায়। কমলা এবারে দরজায় দাঁড়িয়ে থাকা একজনকে ইশারায় ডাকতেই ভেতরে এসে হাজির হলো এক তরুণী। তার দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিল উসমান। তরুণী খিলখিল করে হেসে উঠল, কমলা, বাবুকে তারার ঘরে নিয়ে যা। এবার উসমানকে বলতে হলো না, নিজেই মেয়েটির পিছে পিছে এগুতে লাগলো। সিঁড়ি বেয়ে দোতলার একটা ঘরে এসে থামল মেয়েটা। তারপর উসমানের দিকে কামুক দৃষ্টিতে তাকিয়ে বলল, মাঝে মাঝে আমাদের কাছেও আসতে পারেন বাবু। খুশি করে দিব। উসমান মেয়েটার গালে একটা টোকা দিয়ে বলল, উসমান খুশ হুয়া বিউটি। মেয়েটা এবার হাসতে হাসতে উসমানকে ধাক্কা দিয়ে দৌড়ে নিচে নেমে গেল। মাঝারি সাইজের একটা ঘর। ডানদিকে ছোট একটা জানালা বেয়ে বাইরের ল্যাম্পপোস্টের মৃদু আলো এসে পড়েছে ঘরের ভেতর। মাঝখানে একটা বিছানা পাতা, তার পাশে একটা ড্রেসিং টেবিলের সামনে মোড়ার উপর বসে আছে এক নারী অবয়ব। সেই মেয়েটি উঠে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো উসমানের দিকে। কামরায় ছড়িয়ে থাকা সুগন্ধের সাথে মিশে গেছে মেয়েটির খোপার বেলি ফুলের সুবাস। পরনে একটা লাল আনারকলির ওপর হাতা কাটা ব্লাউজ, পাতলা একটা ওড়নায় তার নারী দেহের প্রতিটি ভাঁজ স্পষ্ট। ধবধবে ফর্সা শরীরে মেকআপের আস্তরণ, টানা টানা কাজল, কালো চোখ, নরম ওষ্ঠজোড়া রক্তিম রঙে রাঙিয়ে তুলেছে। সেদিকে তাকিয়ে উত্তেজনায় ভেতরটা শিরশির করে উঠল উসমানের। মেয়েটির পেছনে দাঁড়িয়ে এক হাতে খোলা উন্মুক্ত পেটে আলতো হাত রেখে ঘাড়ের কাছে এসে একটা নিঃশ্বাস নিয়ে গন্ধটা উপভোগ করল উসমান। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, উসমান, সাব খেরিয়াত তো হেইনা মেরি জান। বহুদিন পর পরিচিত গলার স্বর চিনতে ভুল হলো না মেয়েটির। উসমানের উপস্থিতি বুঝতেই এক ধাক্কা মেরে দূরে সরে এলো সে। আচমকা ধাক্কায় তাল সামলাতে না পেরে টেবিলের উপর গিয়ে পড়ল উসমান। তবে মুখে হাসি নিয়ে ফের উঠে দাঁড়ালো সে। উসমান, হায় মেরে শেরনি। তারা খাবিজকে বাঁচছে, কসবি মা কি না যায় জলাদ। উসমান এগিয়ে এসে তারার মুখটা তুলে ধরে বলল, उस्मान अफोफ ये तीखी नजर, ये सारा भी आंखें, होठों से निकली हुई बातों का तलवार मुझे मार डालोगी तुम मेरी जान। তারা, তোকে আমি কতল করব উসমান। উসমান এবার তারাকে ছেড়ে হাসতে হাসতে গিয়ে পাশের টেবিল থেকে একটা বোতল তুলে কোমল পানীয় গ্লাসে ঢেলে নিল। তারপর গলায় পর পর 2 গ্লাস রঙিন পানীয় উগরে তারার দিকে তাকিয়ে বলল, উসমান, এত রাগ করতে নেই মেরি জান। দেখো কিতনা খুবসুরত কামরা হ্যায়, তোমার কোনো কষ্ট হয় না এখানে। তারা, মুঝে মেরে ঘর জানা হ্যায়। আপনি মূল ওয়াপাস জানা হ্যায় মুঝে। বলেই মেঝের উপর বসে কাঁদতে লাগলো তারা। উসমান ধীর পায়ে এগিয়ে এসে বাহুডোরে আবদ্ধ করে নিল তারাকে। তারপর কানের কাছে মুখ নিয়ে ডেকে উঠল বিলকিস। নিজের আসল নামটা শুনে আরো আবেগী হয়ে উঠল তারা। উসমানের বাহু আঁকড়ে ধরে হু হু করে কেঁদে উঠল। উসমান তারার পিঠে হাত বুলিয়ে ওকে কোলে তুলে নিয়ে বিছানার উপর শুয়ে দিয়ে নিজের সবটুকু ভার ছেড়ে দিল তারার উপর। তারপর এগিয়ে গেল তারার রক্তিম ঠোঁটের মাঝে। নিজের প্রথম ভালোবাসার পুরুষের স্পর্শে এক মুহূর্তে সব ভুলে সক্রিয় হয়ে উঠল তারার নারী দেহ। উসমান ঠোঁটের ক্রিয়া সম্পন্ন রেখে দক্ষ হাতে খুলতে লাগলো তারার পরিধেয় বস্ত্র। সেই সাথে নিজের গুলো ও দৃঢ় হাতের স্পর্শে ক্রমেই উত্তেজিত তারা এক পর্যায়ে যখন হাঁপিয়ে উঠল তখন উসমান নেমে এলো তারার গলায়। সেখানে নিজের জিহ্বা দ্বারা লেহন করতে করতে এসে থামল তারার বক্ষ বিভাজনে। তারার সুগঠিত স্তন যুগল, ঢেউ খেলানো কোমরের বাঁক, নির্মেদ পেট সবকিছুতে চোখ বুলিয়ে নিল সে। মুখ নামিয়ে আনলো তারার বুকের উপর, তারপর গভীর এক কামড় বসাতেই আ করে উঠল তারা। উসমানের লাগামহীন বেপরোয়া আদরে নিজেকে সঁপে দিতে লাগলো তারা। ধীরে ধীরে পুরো কামরা জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো 2 নরনারীর কামনা মিশ্রিত চিৎকার ধ্বনি। বাড়ি থেকে সন্ধ্যা আরতির পর বের হতে চাইলেও বেশ কিছুটা দেরি হয়ে গেল সারাদের।
সীমান্তের দৌলতে খুব বেশি কাঠখড় পোড়াতে হয়নি, যদিও একের পর এক পুজো মণ্ডপে ঘুরে ঘুরে চলছে সারা সিমির ফটোশ্যুট। ছবি তোলার ব্যাপারে তাদের ক্যামেরাম্যানের দায়িত্বে আছে অভিক, সৌভিক। আয়ুষের মুখটাও খালি নেই। ননস্টপ বকবক চলতেই আছে তার রেডিওর। স্বামীরা মিঠি, দীপ্তর হাত ধরে রেখেছে। চুমকি, তৌসী নিজেদের মতো এটা ওটা দেখছে। আয়ান নিজের ক্যামেরার এমন ব্যবহারে নিমরাজি হলেও মুখে কিছু বলে ওদের আনন্দ নষ্ট করতে চাইছে না বিধায় চুপচাপ হাঁটছে। আর সীমান্ত সকলের পেছনে বাউন্ডুলে ভাইবোনদের ওপর লক্ষ্য রাখছে। উফ, কি হট মাল রে! জিভে জল এসে গেল তো। ভিড়ের মধ্যে কথাটা শুনেই সারা হতভম্ব হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। 4-5 জন কম বয়সী ছেলে এদিকেই তাকিয়ে নোংরাভাবে হাসছে। ওদের চাহনি দেখে গা গুলিয়ে উঠল সারার। আঙ্গুল তুলে এগিয়ে এসে বলল, সারা, কে করেছো এমন অসভ্যতা? মেয়েদের সাথে কিভাবে আচরণ করতে হয় জানো না? ইতর ছেলে। প্রথম জন, তুমি আমাদের শিখিয়ে দাও না সোনা। তৃতীয় জন, তোমার কাছে রোজ রাতে ক্লাস নিলেই সব সভ্যতা শিখে যাব বেবি, এই কি বলিস তোরা? সকলেই একযোগে হ্যাঁ বলে উঠল। দূর থেকে দৃশ্যটা দেখে এগিয়ে এলো আয়ান। ছেলেগুলোর দিকে তাকিয়ে চোখে চশমাটা ঠেলে দিয়ে কড়া গলায় বলল, আয়ান, এই বয়সেই নোংরামি করতে শিখে গেছো? বড়দের সম্মান করতে খুব কষ্ট হয় বুঝি? দ্বিতীয় জন, আরে বসো। হটকে হট বলবো না তো কি বুড়ি বলবো? তোমার এত ফাটছে কেন? প্রথম জন, তোমার যদি এতই জ্বলে তো বউকে বাড়িতে রেখে বার হও। নাকি তুমি সামলাতে পারো না? চতুর্থ জন, তোমাকে দেখে বোঝা যায় তুমি পারবে। আর না পারলে আমাদের কাছে দিয়ে যেও। ফ্রি সার্ভিস দেব ঠাসস। আয়ান আর শুনতে পারল না। ক্রোধ নিয়ন্ত্রণের হারিয়ে ছেলেটার গালে কষিয়ে এক থাপ্পড় বসালো। আয়ান, একটা রাস্কেল তৈরি হয়েছ। মেয়েদের সম্মান দিয়ে কথা বলতে শেখো। আজ পরের মেয়ে কাল এই জায়গায় নিজের ঘরের মেয়েরাও থাকতে পারে। বলেই সারার বাম হাতটা শক্ত করে ধরে এগিয়ে গেল স্বামীরাদের দিকে। আয়ুষ আয়ানের রাগী মুখটা দেখে অবাক হয়ে বলল, আয়ুষ, কি ব্যাপার ডাক্তার? শান্ত ঋষি এমন ক্রুদ্ধ কেন আজ? আয়ান কোনো কথা না বলে কেবল ক্রুদ্ধ দৃষ্টিতে একবার তাকালো সারার দিকে। সারা সেই দৃষ্টি দেখে চোখ নামিয়ে নিল। তারপর নিজের লেডিস টি শার্টের মোড়ানো অংশটা টেনে নাভির নিচের দৃশ্যমান জায়গাটা ঢেকে নিল। আয়ান যে তার পোশাকের জন্যই তার ওপর রেগে আছে তা বুঝতে অসুবিধা হলো না সারার। সীমান্ত ফোনে কথা বলা শেষে এগিয়ে এসে ওদের উদ্দেশ্যে বলল, সীমান্ত, তোরা কেউ কিছু খাবি? তাহলে বল কোনো রেস্টুরেন্টে যাই। আয়ান, এখান থেকে চল দা ভাই। সীমান্ত এতক্ষণে আয়ানের থমথমে মুখটা ভালোভাবে দেখে এবার ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, সীমান্ত, কি হয়েছে আয়ান? কোন সমস্যা? আয়ান কিছু বলার আগেই পাশে থেকে ছেলেগুলো এসে সিটি বাজিয়ে উঠল। তারা যে এগিয়ে এখানে এসে দাঁড়িয়েছে তা এতক্ষণ খেয়াল করেনি কেউ। আয়ান কিছু বলার আগেই সীমান্ত বুঝে নিল তার 2 মিনিটের অনুপস্থিতিতে এমন কিছুই হয়েছে যে শান্ত আয়ান এমন রেগে আছে। সীমান্ত এগিয়ে গেল ছেলেগুলোর দিকে। এমন বলিষ্ঠ সুঠামদেহী দীর্ঘ উচ্চতার মানুষকে এগিয়ে আসতে দেখেই ছেলে বেশ ভয় পেয়েছে, কিন্তু দমে গেল না। সীমান্ত, কি হচ্ছে কি এখানে? দ্বিতীয় জন, এখানে দাবাংয়ের শুটিং চলছে গুরু। বলেই গা দুলিয়ে হেসে উঠল 4 জন। তৃতীয় জন, এমন সব ফুলকলি নিয়ে ঘুরছো তোমরা? দেখে গা গরম হয় না? আমাদের তো আগুন ধরে যায়। ঠাস্যসব্যাস বলতে দেরি, কিন্তু শক্ত হাতের থাপ্পড়ে মাটিতে ছিটকে পড়তে দেরি হয়নি। ওকে পড়ে থাকতে দেখে বাকিগুলো পালিয়ে যেতে চাইলেই সীমান্ত দ্বিতীয় জনের কলার ধরে শূন্যে তুলে ফেলল। এবার বাকিরা ভয় একে অপরের মুখ চাওয়াচাওয়ি করেছে। দ্বিতীয় জন, আরে কি করছো কি? ছাড়ো, ছেড়ে দাও। আয়ুষ, কেন রে? দাবাং দেখবি না? একটু দাবাং আমরাও দেখাই বলেই প্রথম জনের গালে পরপর 2টো থাপ্পড় বসালো। ততক্ষণে বেশ ভিড় জমে গেছে। সকলেই ক্ষিপ্ত হয়ে উঠল ছেলেগুলোকে মারতে। দ্বিতীয় জন, ভুল হয়ে গেছে দাদা। দিদি, মাফ করে দাও। আর হবে না, ছেড়ে দাও। ওর দেখাদেখি সকলেই সরি বলতে লাগলো। সীমান্ত এক প্রকার মাটিতে ছুঁড়ে ফেলল ছেলেটিকে। ওকে ধরে কোনোরকমে উঠিয়ে নিয়ে যেতে লাগলো বাকিরা। আয়ুষ পেছনে থেকে চেঁচিয়ে বলল, আয়ুষ, বাড়ি গিয়ে দুর্গা পূজার পাঠটা মন দিয়ে পড়িস খোকারা। সীমান্ত সবাইকে গাড়িতে উঠতে বলতেই দেখল দীপ্ত পাশে নেই। এদিক ওদিক তাকিয়ে দীপুকে খুঁজতে লাগলো সে।
দীপ্তর কোলে থেকে নেমে ক্যান্ডি যে কোন দিকে গেছে তাই দীপ্ত ওকে খুঁজে চলেছে। এদিক ওদিক খুঁজে অবশেষে ইলেকট্রিক কর্নারের দিকে একটা টেবিলের নিচে ক্যান্ডির লেজের প্রান্তভাগ বেরিয়ে থাকতে দেখে সেদিকে এগিয়ে গেল সে। হসপিটালের এর বর্ষর ওয়েটিং রুমে চুপচাপ বসে আছে দিলরুবা। মনে মনে ভাবছে এহসানের সাথে কাটানো মুহূর্তগুলো। আজকের দিনে এহসানের অনুপস্থিতি তাকে বড্ড পোড়াচ্ছে। চোখ দুটো জ্বলছে ক্রমাগত। তখনই পেছনে থেকে হিজাবে টান লাগায় ভাবনা থেকে বেরিয়ে এলো সে। পিছনে ফিরে দেখল এক ছোট্ট শিশু তার মায়ের কোল থেকে ওর দিকে ঝুঁকে হিজাবের শেষ প্রান্ত ধরে টানাটানি করছে। চোখের জল নিয়ে মুখে একটা হাসি ফুটে উঠল দিলরুবার। বাচ্চাটার মা হিজাবটা ছাড়িয়ে বলে উঠল, মেয়েটি, দুঃখিত বোন। আমার বাচ্চা আসলে খুব দুষ্ট। দিলরুবা, সমস্যা নেই। ওকে আমার কাছে দেওয়া যাবে। মেয়েটা একটু হেসে বাচ্চাটা দিলরুবার কোলে দিতেই বাচ্চাটা নিজের লালা মিশ্রিত মুখে নেকাবের ওপর থেকে দিলরুবাকে কামড়াতে লাগলো। এতে কিছুটা শব্দ করে হেসে ফেলল দিলরুবা। মেয়েটা, এমন করে ধরতে নেই তাগোয়া। আন্টি ব্যথা পাবে। মায়ের কথায় ছোট্ট মেয়েটি অবাক হয়ে তাকিয়েই উচ্চ শব্দে কেঁদে উঠল। মেয়েটির কান্না থামাতে তাকে তার মায়ের কোলে দিতেই বাচ্চাটা তার মায়ের চুল মুঠো করে ধরে ফেলল। মেয়ের এমন কাণ্ড দেখে তার বাবা লাইনে থাকা ফোনটা দ্রুত কেটে এগিয়ে এসে মেয়েকে কোলে নিয়ে কান্না থামাতে লাগলো। কিছুক্ষণ পর কান্না থামতেই বাচ্চাটা বাবার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। এরপর তাদের নাম ডাকতেই সেদিকে চলে গেল। দৃশ্যটা দেখে এবার দিলরুবার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু বেরিয়ে এলো। ইকবাল সাহেবকে এগিয়ে আসতে দেখে দ্রুত চোখটা মুছে নিল দিলরুবা। ইকবাল সাহেব, চল মা। দিলরুবা ধীর পায়ে এগিয়ে গেল ইকবাল সাহেবের সাথে। কেবিনের ভেতর বসে আছেন মধ্যবয়সী এক নারী ডাক্তার। দিলরুবাকে আসতে দেখে হাসি মুখে বসতে বলল। তারপর, সালমা, আপনার রিপোর্টগুলো আমি দেখেছি মিসেস আব্দুল্লাহ। সব রিপোর্ট নর্মাল, তবে আপনি কিছুটা দুর্বল। প্রথম প্রেগন্যান্সির জন্য কোনো ঝুঁকি আমরা নেব না। এখন থেকে আপনাকে মেইনটেইন করতে হবে। দিলরুবা, আমার বেবি ভালো আছে তো দা? সালমা, একদম ঠিক। আপনার 12 সপ্তাহ রানিং। এখন চাইলে আল্ট্রাসাউন্ড করতে পারি। তাহলে শুরু করা যাক। দিলরুবা সম্মতি দিতেই নিজের মতো দিলরুবাকে পাশের বেডে শুয়ে প্রসেসিং শুরু করলেন। কিছুক্ষণ পর কম্পিউটার স্ক্রিনে ভেসে এলো কিছু অবয়ব। দিলরুবা প্রথমবারের মতো শুনতে পেল তার সন্তানের হৃদস্পন্দন। খুশিতে ভরে উঠল তার দুচোখ, মনে মনে এহসানকে অনুভব করল এই মুহূর্তে। নিজেকে সান্ত্বনা দিলেই ভেবে যে অপেক্ষার ফল ভালো হয়। ড্রয়িং রুমের সোফায় বসে আছেন দেবলীনা দেবী। একটু পর পর উঠছেন আর বসছেন। মনে মনে কোনো কিছুর জন্য প্রবল অস্বস্তি অনুভব করছেন। ওনাকে এভাবে পায়চারি করতে দেখে শর্মিলী দেবী এসে জিজ্ঞেস করলেন। শর্মিলী দেবী, কি হয়েছে ছোট? শরীর খারাপ লাগছে না তো? দেবলীনা দেবী, জানি না মেজদি, মনটা বড্ড অস্থির লাগছে গো। অন্তরা দেবী, এ সময় এমন একটু হয়। টেনশন করছিস না। শৌখিনী দেবী, হ্যাঁ রে, কিছু বানিয়ে দেব। খাবি কিছু? প্রতিমা দেবী, খুব শরীর খারাপ লাগছে ছোট। তাহলে বল ডাক্তার ডাকি। দেবলীনা দেবী, আরে তোমরা ব্যস্ত হইও না তো। আমি ঠিক আছি। কিন্তু মনটা খচখচ করছে কেন জানিও বর্দি। সমুকে একটা ফোন করো না গো। প্রতিমা দেবী, পাগলি মেয়ে। দাঁড়া, আমি ফোন করছি। প্রতিমা দেবী বাড়ির ল্যান্ডলাইন থেকে কল করলেন। দীর্ঘক্ষণ ধরে রতিক্রিয়া চলার পর ক্লান্ত হয়ে উসমান শুয়ে রয়েছে তারার বুকের উপর। উসমানকে দুহাতে ঝাপটে ধরে রেখেছে তারা। উসমানের চোখটা লেগেই আসছিল। তখনই টেবিলের ওপর উচ্চ শব্দে বেজে উঠল তার ফোনটা। বিরক্তিতে দাঁত মুখ কুঁচকে এলো তার। কোনোরকম উঠে ফোনটা ধরতেই স্ক্রিনে লেখা ভাইজান নামটা দেখেই সমস্ত আলসেমি দূর হয়ে গেল। বিনম্রচিত্তে বলে উঠল, উসমান, সালাম ভাইজান। আগন্তুক, সালাম। তোমার কাজ শেষ উসমান। উসমান একটা গর্বের হাসি দিয়ে বলল। উসমান, বান্দা আপকে খিদমত পার সাদা হাজির হ্যায় ভাইজান। আগন্তুক, ওকে। উসমান, খোদা হাফেজ ভাইজান। আগন্তুক, কল কেটেই উঠে দ্রুত তৈরি হতে লাগলো উসমান। ততক্ষণে উঠে বসেছে তারা। নগ্ন শরীরের উপর চাদর জড়িয়ে উসমানের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারা, কেয়া হুয়া উসমান? উসমান, আপ জানা হ্যায় বিলকিস। তারা, মুঝে আপনে সাথ লে যাও। উসমান সে কথার উত্তর না দিয়ে ঝটপট তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে গেল।
তারা জানে এই উত্তর সে কখনো পাবেও না। চোখ থেকে আবারও বেরিয়ে এলো দুর্বল অশ্রুকণা। আগন্তুক বসে আছে এক অন্ধকার ঘরে রকিং চেয়ারে। পেছনে থেকে ভেসে আসছে দেওয়াল ঘড়ির শব্দ। ফোনটা কাটতেই আগন্তুকের মুখে কুটিল হাসি ফুটে উঠল। রকিং চেয়ার দুলিয়ে ঘড়ির শব্দের সাথে তাল মিলিয়ে বলতে লাগলো, টিকটক 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 বুমুম। বলেই ঘর কাঁপিয়ে হাসতে লাগলো। তার পৈশাচিক হাসি ছড়িয়ে পড়ল কামরার প্রতিটি দেওয়ালে। সেই সাথে হিংস্র সাপদের ন্যায় জ্বলে উঠল তার গভীর শ্বেতপাথরের মতো চোখ দুটো। দীপ্ত ইলেকট্রিক কর্নারের একটা টেবিলের নিচে ক্যান্ডিকে দেখে চুপি চুপি গিয়ে খপ করে ধরে কোলে তুলে নিল। তারপর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, দীপ্ত, তোকে নিয়ে আসা একদম ঠিক হয়নি ক্যান্ডি। প্রিন্সেসের কাছে রেখে আসলেই ভালো হতো। দুষ্টু একটা ক্যান্ডি হয়তো বুঝল তার মুনিবের মনোভাব, তাই লেজ গুটিয়ে দীপ্তর মুখের দিকে তাকিয়ে মি করে উঠল। দীপ্ত আরও কিছু বলতে যাবে তার আগেই পেছনে থেকে ডেকে উঠল, সীমান্ত। দীপু, একা একা এখানে এসেছিস কেন? দীপ্ত সীমান্তকে দেখে হাসি মুখে ক্যান্ডির দিকে ইশারা করল। সীমান্ত কপালে আঙ্গুল দিয়ে ছুঁয়ে বিড়বিড় করে বলল, যেমন মুনিব তেমন চেলা। তারপর দীপ্তকে হাত ধরে নিয়ে যেতে চাইলে দীপ্ত দুহাত বাড়িয়ে দিল ওকে কোলে নেওয়ার জন্য। সীমান্ত ওকে এক হাতে কোলে তুলে নিয়ে গাড়ির ভেতর নিজের পাশে বসিয়ে দিল। আয়ুষ, সামিরা পেছনে থেকে বলল। সামিরা, কোথায় চলে গেছিলি আমার হাত ছেড়ে? আমার কত টেনশন হচ্ছিল জানিস। আয়ুষ, কি রে ফুটবল ভিড়ের মধ্যে মেয়ে পটাতে গিয়েছিলি নাকি? দীপ্ত, মেয়ে লাগবে কেন? আমার প্রিন্সেস আছে না। সীমান্তের ফোনটা বেজে উঠতেই তাদের কথা বন্ধ হলো। সীমান্ত, হ্যাঁ মা বলো। প্রতিমা দেবী, তোরা কখন আসবি বাবা? সীমান্ত, বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। প্রতিমা দেবী, তোর কাকিমণির সাথে কথা বল। দেবলীনা দেবী, হ্যালো সমু। সীমান্ত, বল ছোট মা, কোনো সমস্যা? কিছু আনতে হবে। দেবলীনা দেবী, দীপুটা কোথায় রে? তোদের সাথে আছে তো বাবা? সীমান্ত, আমার পাশেই আছে। কথা বলবে। দেব। দেবলীনা দেবী, না থাক। তোরা সাবধানে আয়। রাখছি। দেবলীনা দেবী কল কেটে দিতেই সীমান্ত পাশের গাড়িতে বসা আয়ানকে যেতে ইশারা করল। আয়ান নিজের গাড়িটা নিয়ে বেরিয়ে যেতেই সীমান্ত ও গাড়ি স্টার্ট করল। কিছুদূর যেতেই দীপ্ত পেছনে থেকে বলে উঠল, দীপ্ত, আমাকে অমন একটা খেলনা কিনে দেবে দা ভাই। আয়ুষ, কি খেলনা রে? রেসিং কার। দীপ্ত, আরে ওই যে ওখানে দেখলাম লাল ব্যাটারির ওপর ঘড়ি, অমনটা একটা খেলনা দেবে তো দা ভাই। দীপ্তর কথাটা শুনেই গাড়িতে জোরে ব্রেক কষল সীমান্ত। আয়ুষ অবাক হয়ে বলল, আয়ুষ, কি হলো স্যামি? ব্রেক মারলিট কেন? আয়ুষের কথার উত্তর না দিয়ে সীমান্ত দীপ্তর দিকে তাকিয়ে অস্থির হয়ে জিজ্ঞেস করল, সীমান্ত, কি দেখেছিস তুই দীপু? কোথায় ছিল ওটা? কোথায় দেখেছিস? দীপ্ত, ওই তো। যখন ক্যান্ডিকে কোলে তুললাম তখন তো টেবিলের তলায় একটা বক্সের কোনায় দেখলাম খেলনাটা। সীমান্ত, সিট। আমাকে তখন বললি না কেন? বলেই তড়িঘড়ি করে সিটবেল্ট খুলতে লাগলো। আয়ুষ, আরে কি করছিস? এখনই আনতে যাবি নাকি? একটা খেলনায় তো। সীমান্ত, ওটা কোনো খেলনা নয় আয়ুষ। আমি যদি ভুল না হয়ে থাকি তবে ওটা, বাকিটা আর বলতে পারল না সীমান্ত। তার আগেই বিকট শব্দে কেঁপে উঠল চারপাশ। দীপ্ত ভয়ে চিৎকার দিয়ে ঝাঁপটে ধরে মুখ গুজে দিল সীমান্তের পেটে। সামিরা দোকানে হাত দিয়ে ভয়ে জোরসর হয়ে আয়ুষের দিকে এগিয়ে এসে ফুঁপিয়ে উঠল। আয়ুষের নিঃশ্বাস বুঝি আটকে গেছে, কোনো কথা বলতে পারল না। এদিকে সামনে আয়ান, অভিকের গাড়ি দুটোও থেমে গেছে। সীমান্ত দীপ্তর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, সীমান্ত, আয়ুষ, আমাদের হাতে সময় নেই, জলদি নাম। আয়ুষ নিজের বিস্ময় কাটিয়ে উঠে সামিরার মাথায় হাত রেখে একটু ভরসা দিচ্ছিল। সীমান্তের কথায় এবার গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আয়ান, সৌভিকেরাও নেমে এসেছে ততক্ষণে। অভিক, কিসের শব্দ ছিল ওটা দা ভাই? এমন শব্দ তো। আয়ান, মণ্ডপে ব্লাস্ট হয়েছে তাই না দা ভাই? ও গড। সীমান্ত, তুই এক্ষুনি অ্যাম্বুলেন্সে ফোন কর। আয়ুষ, লোকাল থানায় ইনফর্ম কর। অভিক, তুই মীরাদের নিয়ে বাড়ি যা। সৌভিক, আয়ানের গাড়িটা তুই ড্রাইভ কর। কথাগুলো শেষ হতেই সবাই নিজেদের কাজে লেগে পড়ল। অভিক, সৌভিক সারাদের নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সীমান্ত ফোন লাগালো তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। সীমান্ত, সীমান্ত রায়চৌধুরী স্পিকিং স্যার।
यहाँ पे बालीगंज सर्कुलर रोड एरिया में एक मंदिर पर बम ब्लास्ट हुआ है सर। ওপাশে সীমান্ত, আই এম অন দ্য স্পট স্যার। আই নিড ইউর পারমিশন টু হ্যান্ডেল হেয়ার। ওপাশ সীমান্ত, ইটস নট রাইট টাইম ফর মাই ভেকেশন স্যার। আই এম অলওয়েজ অন মাই ডিউটি থ্যাংক ইউ স্যার। আয়ুষ কি বলল চিফ? সীমান্ত, ফোর্স আসছে। আমাকে লিড করতে বলেছেন। এখন চল। সীমান্ত আর থামল না, ওর সাথে এগিয়ে গেল আয়ান। আয়ুষ। চারদিকে মানুষের চিৎকার, কান্নার আওয়াজ, খুশির আয়োজন পরিণত হয়েছে বদ্ধভূমিতে। বাবা মায়ের সাথে আসা ছোট ছোট বাচ্চাগুলো লাশ হয়ে শুয়ে রয়েছে। সীমান্ত, আয়ুষেরা যতটা পারছে উদ্ধার করতে চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স এসে পৌঁছালে অনেকেই এগিয়ে আসছে। সীমান্ত নিজের গাড়িটা অবধি ব্যবহার করছে হাসপাতালে নিয়ে যেতে। আয়ান স্থানীয় হসপিটালে গিয়েছে নিজের দায়িত্বের কথা চিন্তা করে। বেশ কিছুক্ষণ পর উদ্ধারকর্মীরা এলে তাদের সহায়তায় আহত বাকি সদস্যদের নিরাপদে পাঠিয়ে তিনজন যখন বাড়ি এলো তখন প্রায় মধ্যরাত। সারা, স্বামীরাদের কাছে থেকে বাড়ির সকলেই বিস্তারিত শুনেছে। এখন রক্তাক্ত এলোমেলো পোশাকে ক্লান্ত চেহারাগুলো দেখেই প্রতিমা দেবী কেঁদে উঠলেন। সীমান্ত ভেতরে এসে মায়ের কান্না দেখে একটা মলিন হাসি দিয়ে প্রতিমা দেবীর মাথাটা বুকের উপর চেপে ধরল। সীমান্ত, তোমার ছেলের তো কিছু হয়নি মা। তাতেই এত ভয়? তাহলে হাসপাতালের ওই মানুষগুলোর কথা ভাবো। প্রতিমা দেবী কিছু না বলে সীমান্তের বুকে এবার শব্দ করে কেঁদে উঠলেন। সকলের মনই ভারাক্রান্ত হয়ে উঠেছে। আয়ুষ, মামুনি, আমার অবস্থাটাও একবার দেখো, হালুয়া হয়ে গেছি দেখতে পাচ্ছ না? প্রতিমা দেবী এবার আয়ুষের অবস্থা দেখে কাঁদতে কাঁদতে হালকা হেসে ফেললেন। সমরেশ বাবু বললেন, সমরেশ বাবু, আহ করো কি? ছেলেগুলোকে ফ্রেশ হয়ে আসতে দাও। ওরা ক্লান্ত হয়ে আছে যে। প্রতিমা দেবী এবার সীমান্তকে ছেড়ে দিয়ে খাবারের ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে উঠলেন। সীমান্ত যেতে যেতে সমরেশ বাবুর কানে কানে বলল, এত রাতে বউকে ব্যস্ত রাখতে হয় বাবা। বলেই ওপরে নিজের রুমের দিকে চলে গেল। অন্য সময় হলে সমরেশ বাবু এই কথায় তেলে বেগুনে জ্বলে উঠতেন, কিন্তু আজ ওনার রাগ হলো না। বরং ছেলের জন্য গর্বে চোখের কোণে জল এসে গেল, বুকটা ভরে উঠল ওনার। আয়ান নিজের রুমের দিকে যাওয়ার আগে সারার দিকে চোখ পড়তেই দেখল সারা ওর দিকেই তাকিয়ে আছে। চোখে মুখে অনুশোচনা স্পষ্ট। আয়ান সেদিকে মনোযোগ না দিয়ে দ্রুত নিজের রুমে চলে গেল। অন্ধকার রাত পেরিয়ে নতুন রবির আলোয় আলোকিত হয়ে নতুন প্রভাতের আগমন ঘটেছে। মাঝখানে কেটে গেছে দুদিন। এই দুদিন পুজোর আয়োজন থাকলেও স্বতঃস্ফূর্তভাবে আয়োজনে মেতে উঠতে পারেনি কেউই। সারা শহর জুড়ে যেন কালো আঁধারির মতো একটা চিনচিনে ভয় কুণ্ডলী পাকিয়ে বসে আছে। হয়তো সেই আগন্তুকের মনোবাসনা এমনই ছিল। ছাদের এক কোণে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আয়ান। সকালের কোমল আলো এসে পড়েছে তার শরীরের ওপর। শারীরিক ক্লান্তি আর অবসাদে রাতে ঠিকমতো ঘুম হয়নি। তাছাড়া মাথাটাও বেশ ভার ভার লাগছে, বিধায় এখন এক কাপ ধোয়া ওঠা কফি ভরসা। কফিটা প্রায় শেষের দিকে। নিচ থেকে আবছা শব্দ আসছে। হয়তো পুজোর কাজ শুরু হয়েছে বাগানের দিকে। আয়ান নিজের চশমাটা খুলে চোখটা বন্ধ করে নির্মল বাতাসটা অনুভব করতে লাগলো। তারপর পেছনে থেকে কারো পায়ের শব্দে পাশ ফিরে দেখল সারা একটা শর্ট টপ আর ঢোলা প্লাজো পরে দাঁড়িয়ে আছে। চুলগুলো এলোমেলো, চোখগুলোয় ফোলা ভাব। হয়তো ঘুম থেকে উঠে এসেছে। আয়ান ওকে দেখেই নিচে যাবার জন্য উদ্যত হলো, কিন্তু থেমে গেল পেছনে থেকে ভেসে আসা ডাক শুনে, আয়ানদা। আয়ানের মনে পড়ল না শেষ কবে সারা ওকে এত সম্মানের সাথে ডেকেছে। সারা যে ওকে অপছন্দ করে এত তার অজানা নয়। এত সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস সারার নেই, তবে মেয়েটা যে মানসিক টানাপোড়েনে রাতে ঠিকমতো ঘুমোতে পারছে না সেই কথা তো আয়ানের জানার কথা নয়। সারা আয়ানের সামনে এসে উসখুস করে কিছু বলতে চাইল, কিন্তু ওকে থামিয়ে আয়ান বলে উঠল, আয়ান, কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলো। সারা, আসলে কালকের জন্য তোমাকে সরি বলার ছিল। আয়ান, সরি? কেন? সারা, মানে আমার জন্য তোমাকে শুধু শুধু ওসব খারাপ কথা শুনতে হলো। কথাটাই আয়ানের বেশ রাগ লাগলো। একটা মেয়ের অসম্মানে প্রতিবাদ করা কিভাবে শুধু শুধু হয় সে বুঝল না। আয়ান, তার মানে বলতে চাইছো তোমার উদ্দেশ্যে বলা কমেন্টগুলো শুধু শুধু ছিল? এনজয় করছিলে বুঝি খুব? আয়ানের সূক্ষ্ম খোঁচায় সারার সমস্ত নম্রতা কাটিয়ে দিল। কিছুটা তেতে উঠল সারা।
সারা, কি সব উল্টো পাল্টা বলছো তুমি? আমি কেন? ওকে হাত উঁচিয়ে থামিয়ে দিল আয়ান। তারপর বলল, আয়ান, আসলে তোমরা মেয়েরা নিজেদের সম্মান রক্ষার রাস্তা বন্ধ করে নিজেই সম্মান কেন আসে না বলে ধর্ণা দাও। আচ্ছা, একটা কথা বলতো, যদি কারো সামনে খাবারের থালা সাজিয়ে রেখে বলি শুধু দেখ, তার প্রতিক্রিয়া কেমন হবে? এখন বলবে এটাই যুগের সাথে তাল মেলানো। আমি বলছি না ছেলেদের দোষ নেই আছে, তবে নিজের সম্মান রক্ষার দায় তো নিজেরই। আধুনিক হতে যদি শরীর প্রদর্শন করতে হয়, নিজের কালচার ভুলে ছেলেমেয়ের বিবাহ বহির্ভূত ঘনিষ্ঠতা করতে হয়, এমন আধুনিক নাইবা হলাম। সারা ভেবেছিল আয়ানকে সরি বলবে, তার জন্য কটু কথা শোনায়, কিন্তু এখন এসব শুনে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। সারা, ব্যাস, অনেক বলেছ তুমি। তোমার কি ধারণা শুধু মেয়েদেরই দোষ? তাহলে নিউজপেপারের হেডলাইনে যে বাচ্চাদের ধর্ষণের খবরগুলো দেখি তাকে কি বলবে? এখন হয়তো বলতে পারো আমরাই ওদের মাথায় এসব ঢুকিয়েছি। কোনো মেয়ে আধুনিক পোশাক পরলেই সে খারাপ হয়ে যায় না, তোমাকে এসব বলে লাভ নেই। তোমার সাথে কথা বলতে আসায় আমার ভুল হয়েছে বলেই রেগেমেগে ছাদ থেকে নেমে গেল। আয়ানের কথাগুলোর অন্তর্নিহিত অর্থ যে বকা মেয়েটা বোঝেনি তা ভেবেই আয়ান একটা বিরক্তির শ্বাস ছাড়ল। তুমি জানো না প্রিন্সেস, ওদের এমন শাস্তি হয়েছে না, আর দাভাই তৈয়া জোরে ছেলেটাকে তুলেছিল, তারপর ঢিসুম ঢিসুম হাহা একদম সুপারম্যানের মতো করে মেরেছে ওদের, বলে হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ল দীপ্ত। নূরের কাছে সেদিনের যাবতীয় ঘটনা একে একে খুলে বলছে দীপ্ত। নূর অবাক হয়ে কেবল শুনে চলেছে। দীপ্ত এবার নূরের হাত ধরে বলল, দীপ্ত, জানো প্রিন্সেস, সেদিন না একটা হরর সাউন্ডও হয়েছিল, আমার তো খুব ভয় লাগছিল তখন। আমরা তো গাড়িতে ছিলাম, কিন্তু একটু দেখেছি আমি। নূরের হাসিটা এতক্ষণে গায়েব হয়ে এবার মনে পড়ে গেল সেদিনের কথা। সেদিন এমনই এক ঘটনার শিকার হয়েছিল সে, আর এহসান নূরের মনটা ভার হতে দেখে দীপ্ত ওর আরো কাছে সরে গলা জড়িয়ে রাখল। নূর বুঝল দীপ্ত তার মন ভালো করতে চাইছে, তাই কিছুটা হেসে বলল, নূর, তা দীপু বাবুর কি এই দুদিন প্রিন্সেসের কথা মনে পড়েনি? দীপ্ত, রাগ করো না প্রিন্সেস, আমি তো একটু অসুস্থ ছিলাম। নূর, কেন, কি হয়েছিল তোমার? তুমি ঠিক আছো এখন? দীপ্ত, এই একটু জ্বর ছিল প্রিন্সেস, এখন দেখ একদম ফিট। এখন একটা হামি দাও, তাহলে আরো ঠিক হয়ে যাব, বলেই গাল এগিয়ে দিল। নূর দীপ্তর গালে একটা হামি দিতেই দীপ্ত খিলখিল করে হেসে উঠল। তারপর কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, দীপ্ত, প্রিন্সেস, তোমাকে তো দেখাতেই ভুলে গেছি। এই দেখ। দীপ্ত নিজের দশমীর জামাটা নূরকে শপিং ব্যাগ থেকে বের করে দেখাতে লাগলো। নীলচে সাদা মিশেলের ছোটখাটো পাঞ্জাবি। নূর, বাহ, খুব সুন্দর হয়েছে দীপু বাবুর জামাটা। দীপ্ত, তুমিও থাকবে তো কাল পুজোয় আমার সাথে? নূর, আসলে কি হয়েছে বলতো দীপু, আমার তো তখন খুব জরুরি কাজ আছে। দীপ্ত, তাহলে তুমি থাকবে না প্রিন্সেস? নূর কি বলবে ভেবে পেল না, তাই কথা ঘুরাতে বলল, নূর, আচ্ছা বলছি দীপু, তুমি আমাকে নতুন জামাটা একবার পরে কাল দেখাবে কেমন? দীপ্ত নূরের কথায় আবার খুশি হয়ে দুদিকে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বাড়ির দিকে রওনা দিল। সন্ধ্যায় মহা আরতির সময় সকলে একত্রিত হয়েছে বাগানের মণ্ডপে। সীমান্তের দেওয়া সেই লাল সোনালি ড্রেস পরেছে মেয়েরা, তার সাথে মিলিয়ে ছেলেরা পরেছে সাদা পাঞ্জাবি পাজামা। সামিরা নিজের লম্বা চুলগুলোর কিছুটা ছেড়ে একপাশে এনে রেখেছে, কানে ছোট ছোট ঝুমকা, কপালে ছোট্ট একটা লাল টিপ, হালকা মেকআপের সাথে তার প্রাণবন্ত হাসি তো রয়েছেই। শর্মিলী দেবীর হাতে হাতে সাহায্য করে চলেছে সে। এমন সময় নজরে এলো সাদা পাঞ্জাবি পরে আয়ুষ দূরে দাঁড়িয়ে অভিজ্ঞদের সাথে কিছু নিয়ে হেসে হেসে গল্প করছে। সমবয়সী আরো অনেকেই আছে তাদের সাথে। সাদা পাঞ্জাবি পরিহিত শ্যামপুরুষকে দেখে সামিরার হাত দুটো থেমে গেল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে আসার উপক্রম হয়েছে। ব্যাকুল হয়ে উঠেছে তার মন এই শ্যামপুরুষের সান্নিধ্য পেতে। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় যখন আয়ুষ এসে তার পাশে দাঁড়ালো, তখন লজ্জায় ভেতরে ভেতরে কুঁকড়ে গেল স্বামীরা। কিন্তু সেই লজ্জা বেশিক্ষণ থাকল না। আয়ুষের অপর পাশে তৌশিকে দাঁড়িয়ে থাকতে দেখে রাগটা তখনই মাত্রা ছাড়ালো যখন চোখ পড়ল তৌশির পরনের সাদা চুড়িদারের ওপর। পুজোর মণ্ডপে অনেকক্ষণ ধরে উসখুস করছিল ছায়না। এসবে তার ব্যাপক অনীহা থাকলেও শৌখিনী দেবীর সাথে পুজোয় ঠিকই আসে সে।
কারণ বছরের এই সময়টাই সীমান্তকে বাড়িতে বেশি দিন পাওয়া যায়। তাই সুযোগটা কাজে লাগাতেই সাইনার আগমন। আজকে নিজের সবথেকে বড় জামাটাই পরেছে সে। হাঁটু অবধি স্লিভলেস গাউনের সাথে পায়ের গোড়ালির ওপর পর্যন্ত ম্যাচিং পাজামা। ননিবালা দেবীর করা নিষেধ, পুজোয় ওয়েস্টার্ন পরা যাবে না। সারাদেরকে একসাথে গল্প করতে দেখে সে এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গেল চিলেকোঠার দিকে। সেদিনের কথাগুলোর শোধ যে তাকে তুলতেই হবে। অনেকক্ষণ ধরে উকিঝুঁকি দিয়ে যখন কিছুই দেখতে পেল না, তখন দরজায় করাঘাত শুরু করল। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে বিরক্ত হয়ে বাড়ির দিকে চলে গেল সায়না। এদিকে নামাজ আদায় শেষে নূর যখন এসে দরজা খুলে কাউকে পেল না, তখন ভাবল হয়তো চুমকি ঘুমানোর জন্য এসেছে। এরপর এলে বুঝিয়ে বলবে সে ব্যস্ত ছিল ভেবেই আবার দরজাটা বন্ধ করে ঘুমিয়ে পড়ল। পুজো শেষে মাত্রই খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে। সকলের সাথে তদারকিতে হাত লাগিয়েছে সীমান্ত, আয়ানেরা। আয়ুষ অবশ্য সেসবের মধ্যে যায়নি, বরং নিজেই প্লেট বাড়িয়ে এটা ওটা চেয়ে নিচ্ছে। চিকেন রোস্টে কামড় বসিয়ে সামিরার হাতের বাটিটা নিজের দিকে এগিয়ে দিতে চোখ দিয়ে ইশারা করল সে। সামিরা যেন এমন কিছুর সুযোগেই ছিল এতক্ষণ। মাংসের বাটি এগিয়ে দেওয়ার সময় ইচ্ছে করেই বেশ কিছুটা জল ফেলে দিল আয়ুষের সাদা পাঞ্জাবির ওপর। সাথে সাথে ছিটকে সরে উঠল আয়ুষ। আয়ুষ, শিট, এটা কি করলি তুই মীরাবাই? আমার সাধের পাঞ্জাবি দিলি তো সব ঘেটে। সামিরা, আমি মানে ভুল করে দাও, আমি এখনই মুছে দিচ্ছি, বলেই চট করে এগিয়ে এসে আয়ুষের পাঞ্জাবির দাগটা আরো ছড়িয়ে দিতে লাগলো। আয়ুষ, এই রাখো তোর মুছামুছি। চোখ কোন দিকে থাকে তোর? তারপর সামিরাকে আর কিছু বলতে না দিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে সামিরা নিজের দোকান ধরে সরি বলে ফিক করে হেসে ফেলল। মনে মনে একটা পৈশাচিক আনন্দ হচ্ছে এখন তার। দূর থেকে তৌশিকে একবার দেখে নিয়ে গর্বিত অনুভব করল নিজের কাজের জন্য। তারপর আয়ুষের রেখে যাওয়া প্লেটটায় নিজে খেতে বসে পড়ল। সায়না বাড়ির ভেতর এসে আগে গোজগোজ করতে করতে ড্রয়িং রুমের সোফার ওপর বসল। তারপর টি টেবিলের উপর থাকা টিভির রিমোট, শপিং ব্যাগ সবকিছু ছুঁড়ে ফেলে দিল। তখনই নিচে পড়ে থাকা ব্যাগের ভেতর দীপ্তর জামাটা বেরিয়ে থাকতে দেখে সেটা হাতে তুলে নিল সে। এতক্ষণে একটা কুটিল হাসি ফুটে উঠল সায়নার মুখে। আয়ুষ ওপরে এসে শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে টাওয়াল পরে বের হতেই দেখল তার ফোনটা অনবরত বেজে চলেছে। এত দেরি হয়ে গেছে এখন ফোন পেয়ে বেশ বিরক্তি নিয়েই ফোনটা তুলে নিল আয়ুষ। একটা বিদেশি নাম্বার ভেসে আসছে স্ক্রিনে। আয়ুষ, হ্যালো। আয়ুষ চ্যাটার্জি স্পিকিং। আগন্তুক, ইটস বর্মন, মাই সান নট চ্যাটার্জি। আয়ুষ, মি, রাঘব বর্মন। ওপাশ থেকে এবার কিছুটা হাসির শব্দ ভেসে এলো। তারপর বলল, রাঘব বাবু, বাপো কো নামসে বুলানা ঠিক নেই হ্যাঁ বেটা। আয়ুষ, আমার কোনো বাবা নেই শুনেছেন আপনি? কেন ফোন করেছেন আমাকে? রাঘব বাবু, রিল্যাক্স মাই বয়। আমি তোমাকে কেন ফোন করি তুমি খুব ভালো করেই জানো, আয়ুষ। চলে এসো আমার কাছে। অন্যের বাড়িতে থাকতে হবে না তোমাকে। আয়ুষ, আপনি ভাবলেন কি করে আমি আপনার কাছে যাব? আপনি হয়তো ভুলে গেছেন সবকিছু, কিন্তু আমি মন্দিরা চ্যাটার্জির মৃত্যুটা এখনো ভুলিনি। মিবর্মন, মায়ের মতো বোকামি করো না বেটা। 2 টাকার ওই নকরি তোমার জন্য নয়। আমার সাম্রাজ্যের সবটাই তো তোমার। আয়ুষ, মি বর্মন, আমার ওই 2 টাকার চাকরিই আমার কাছে শান্তির। আপনার পাপের সাম্রাজ্যের দরকার এই আয়ুষ চ্যাটার্জির হবে না। নেক্সট টাইম আমাকে ভুলেও ফোন দেবেন না। মিবর্মন কিছু বলার আগেই ওপাশ থেকে এক নারী কণ্ঠে ভেসে এলো। সে থাই ভাষায় বলছে, তুমি কোথায় ডার্লিং? আয়ুষের আর বুঝতে বাকি নেই থাইল্যান্ডে তার বাবার কর্মকাণ্ড। লজ্জায়, ঘৃণায় তার ভেতরটা তেতো হয়ে এলো। রাঘব বাবুকে আর কিছু বলতে না দিয়েই কল কেটে নাম্বারটা ব্লক করে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল সে। তারপর সিঙ্গেল সোফায় ধপ করে বসে নিজের চুলগুলো দুহাতে টেনে ধরল। নিজের ওপর ধিক্কার আসে যখন মনে পড়ে এমন দুশ্চরিত্র লোক তার বাবা। চোখের কোণে জল এসে গেল আয়ুষের অসহ্য যন্ত্রণায়। তখনই নিচ থেকে ভীষণ চেঁচামেচির শব্দে মাথা তুলল সে। প্রচণ্ড জোরে চিৎকার করছে কেউ। আয়ুষ কোন কিছু না ভেবেই দৌড়ে বেরিয়ে এলো। প্রতিমা দেবী, আমার কথা শোন দীপু। অমন করে না বাবা। দীপ্ত, আমি কিছু শুনতে চাই না বড়মা। না মানে না। শর্মিলী দেবী, এমন জঘন্য কাজটা কে করল বর্দি? সমরেশ বাবু, আহ থাক না।
কেউ হয়তো ভুল করে। দীপ্ত, ভুল করে আমার জামাটাই কেন ছিল জেঠু? আমি কিছু জানি না। দেবলীনা দেবী, দীপু, জেঠুর সাথে এভাবে কথা বললে টেনে এক চড় মারব, বলেই হাত তুললেন দীপ্তকে মারার জন্য। তখনই আয়ুষ ওপরে করিডোরের রেলিং ধরে নিচে ঝুঁকে অবাক হয়ে জিজ্ঞেস করল, আয়ুষ, কি হয়েছে এখানে? ছোট মা, ওকে বকছো কেন? দেবলীনা দেবী, দেখ না আয়ুষ, একটা জামা ছিঁড়ে গেছে বলে বাড়ি মাথায় তুলছে। পুজো ছেড়ে এসে এখন বাবুর আহ্লাদ দেখো। আয়ুষ দেখল দীপ্তর ঝাঁকড়া চুলগুলো এলোমেলো, ফর্সা মুখটা রক্তিম হয়ে আছে, চোখের দুপাশে জলের কণা চিকচিক করছে। আয়ুষ, কাঁদছিস কেন দীপু? দীপ্ত আয়ুষের কথায় কোনো উত্তর না দিয়ে জামাটা নিজের হাতে তুলে নিয়ে শক্ত করে চেপে ধরে রাগী অভিমানী চোখে মায়ের দিকে একবার তাকিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসতেই দরজার সামনে এসে ধাক্কা লাগলো সীমান্তের সাথে। দীপ্ত তাকে দেখে একবার চোখ তুলে তাকালো, তারপর ঠোঁট ফুলিয়ে আবার ছুটে বেরিয়ে গেল বাড়ির বাইরে চিলেকোঠার ঘরের দিকে। সীমান্ত দীপুর কান্না ভেজা মুখটা দেখে অবাক হয়ে ভেতরে এসে প্রতিমা দেবীকে বলল, সীমান্ত, দীপুকে কে কি বলেছে মা? কাঁদছিল কেন ও? প্রতিমা দেবী সীমান্তকে সবকিছু খুলে বলতে লাগলেন কিভাবে দীপ্ত ছেঁড়া জামা নিয়ে কাঁদছিল। দেবলীনা দেবীর বকুনি সব শুনে সীমান্ত চোখ মুখ শক্ত করে ফেলল। সকলের একসাথে কেনা নতুন জামা হঠাৎ ছিঁড়ে যাওয়ার কারণ বুঝতে বেগ পেতে হলো না তাকে। তবে এখন কিছুই বলল না সে। সীমান্ত, তোমরা পুজোর কাছে যাও, ঠাকুর মশাই ডাকছেন, আমি দেখছি বাকিটা। প্রতিমা দেবী সহ সকলেই বেরিয়ে গেল বাইরে। আয়ুষ সীমান্তের কাছে এসে অবাক হয়ে বলল, আয়ুষ, কি হলো বলতো ব্যাপারটা? সীমান্ত ওর কথায় জবাব না দিয়ে অদ্ভুত ভঙ্গিতে তাকালো, তারপর টাওয়াল ধরে একটা টান দিয়ে বলে উঠল, সীমান্ত, কি অবতার সেজেছি সেটা? আয়ুষ, স্যামি, দে ওটা দিয়ে দেয়। এই শালা। আয়ুষ টাওয়াল ছাড়িয়ে নিতে চাইলেও সীমান্তের সাথে পেরে উঠল না। বরং সীমান্ত টাওয়াল নিয়ে মুচকি হেসে ওপরে নিজের রুমের দিকে চলে গেল। অনেকক্ষণ ধরে আয়ুষকে না আসতে দেখে সামিরা বাড়ির ভেতর আসছিল। কিন্তু ফাঁকা ড্রয়িং রুমে আয়ুষকে কেবল একটা শর্টস পরে দাঁড়িয়ে থাকতে দেখে সামিরা বিস্ময়ে চেঁচিয়ে উঠল। আয়ুষ ওকে চিৎকার করতে দেখে দ্রুত এসে সামিরাকে দরজার পাশে দেওয়ালে চেপে ধরল, তারপর, আয়ুষ, এই চুপ, চুপ, আমার মান সম্মান সব তোরা দুজন মিলে শেষ করবি নাকি মীরাবাই? আয়ুষের উন্মুক্ত শরীর থেকে ভেসে আসা শাওয়ার জেলের স্মেল, ভেজা চুলগুলো থেকে পানি চুইয়ে পড়ছে কপালের ওপর। ভ্রু জোড়া কুঁচকে তাকিয়ে আছে সামিরার দিকে। তার একটা হাত চেপে ধরেছে সামিরার মুখ, অন্যটা আঁকড়ে ধরে আছে সামিরার সরু কোমর। দ্রুত শ্বাস নেওয়ার ফলে সামিরার শরীরটা কেঁপে কেঁপে উঠছে, আয়ুষের নগ্ন বুকটা এসে ঠেকেছে তার বক্ষ বিভাজনের সাথে। তপ্ত শ্বাসগুলো আছড়ে পড়ছে সামিরার মুখ জুড়ে। আয়ুষের গলার অ্যাডামস অ্যাপেলের দিকে তাকিয়ে কেবল একটা শুকনো ঢোক গিলল সামিরা। বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে নূর। লম্বা বিনুনিটা বালিশের পাশে এলিয়ে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। নূরের অনেকটা কোল ঘেঁষে শুয়ে আছে ক্যান্ডি। ক্রমাগত দরজা ধাক্কানোর শব্দে নূরের ঘুমটা ভেঙে যেতেই অস্থির হয়ে উঠে বসল, তারপর শুনতে পেল দীপ্তর কান্না ভেজা কণ্ঠে ডাক, দীপ্ত, প্রিন্সেস, দরজা খোলো প্রিন্সেস। নূর এবার বেশ অবাক হয়ে দরজাটা খুলে দিতেই হুড়মুড়িয়ে ভেতরে ঢুকল দীপ্ত। নূর, কি হয়েছে দীপু? কাঁদছো কেন? দীপ্ত কাঁদতে কাঁদতে হাতের জামাটা নূরের দিকে বাড়িয়ে দিল। কাঁচি দিয়ে আড়াআড়ি কাটা জামাটা দেখে নূর চমকে উঠল। নূর, এ কি? কি করে হলো এমন? জামাটা ছিঁড়ল কিভাবে? দীপ্ত, আমি জানি না প্রিন্সেস। কেউ ইচ্ছে করে আমার জামাটা নষ্ট করেছে। নূর হাঁটু মুড়ে দীপ্তর সামনে বসে চুলগুলো কপাল থেকে সরিয়ে চোখের জল মুছে দিল। নূর, এমন কথা বলতে নেই দীপু, তোমাকে সবাই কত ভালোবাসে তাই না? দীপ্ত, উম, কিন্তু, নূর, তুমি এভাবে কাঁদলে সবাই তো কষ্ট পাবে। দীপ্ত, মা তো আমাকেই বকলো আর আমার জামাটা। নূর, মা তো তোমার ভালো চায় দীপু। তুমি এখন মাকে গিয়ে সরি বলবে কেমন? দীপ্ত, না যাব না, আমি এখানেই থাকবো। তুমি আমাকে সরি বলতে বলছো কেন? বলেই গাল ফুলিয়ে বিছানায় গিয়ে ক্যান্ডিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নূর গিয়ে ওর পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, তারপর, নূর, রাগ করেছে দীপু বাবু? দীপ্ত, নূর, কথা বলবে না? কি করলে রাগ কমবে গল্প শোনায়? দীপ্ত, নূর, এক দেশে ছিল এক রাজকুমারী।
দীপ্ত, অসব পুরনো বাচ্চাদের গল্প আমি শুনি না। আপডেট হরর কিছু বলো। নূর, শোন তবে গভীর রাত, চারদিকে অন্ধকার। ঘরের ভেতর ঘুমিয়ে আছে এক রাজকন্যা, এমন সময় দরজায় টোকা পড়ল ঠক ঠক। দীপ্ত, তারপর? নূর, রাজকুমারীর ঘুম ভেঙে গেল। সেই গিয়ে দরজা খুলতেই দেখল এক বিশাল দৈত্য। তার বড় বড় শিং, লাল লাল চোখ। দীপ্ত, তারপর? নূর, তারপর সামিরা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে চলেছে, কিছুতেই তখনকার ঘটনাটা ভুলতে পারছে না। চোখ বন্ধ করলেই আয়ুষের কাছে আসার সেই মুহূর্তটা ভেসে আসছে। ওকে এত নড়াচড়া করতে দেখে বিরক্ত হয়ে সারা বলল, সারা, এত নড়ছিস কেন দি? ঘুমোতে দে না। সামিরা, ঘুম। সারা, তোর সাথে এজন্য ঘুমোতে চাইনি। উফ, বাড়িতে এত গেস্ট। অসহ্যার নড়েছিস কি বাইরে রেখে আসবো? সামিরা, আর হবে না বনু। তুই ঘুমো। সারা আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়লে সামিরা কোলবালিশ জড়িয়ে ধরে চোখ বুজে নিল। ঠোঁটের কোণে লেগে আছে তৃপ্তির হাসি। শর্মিলী দেবী, সমু তো এখনো এলো না বর্দি। এত রাত হলো। দেবলীনা দেবী, সব হয়েছে ছেলেটার জন্য। দিন দিন এত জেদি হচ্ছে। প্রতিমা দেবী, ওকে শুধু শুধু বকলি তুই ছোট। বছরের একটা দিন নতুন জামা পরবে না ছেলেটা। অন্তরা দেবী, দীপু ছোট মানুষ, না হয় একটু জেদটা বেশি, তাই ওভাবে বকবে তুমি। দেবলীনা দেবী, আমি তো। শৌখিনী দেবী, আরে ওই তো সমু এসে গেছে। সীমান্ত দুহাতে বেশ কয়েকটা শপিং ব্যাগ নিয়ে ভেতরে ঢুকলো। তারপর সবাইকে দেখে বলল, সীমান্ত, তোমরা এখনো ঘুমোনি? প্রতিমা দেবী, তোর জন্যই বসেছিলাম। শর্মিলী দেবী, এত কিছু কি নিয়ে এলি সমু? দেবলীনা দেবী, তুই এত রাতে শপিংয়ে গিয়েছিলি? সীমান্ত, ছোট মায়ে সব নিয়ে যাও। দীপু কোথায়? শর্মিলী দেবী, সেই যে গেছে চিলেকোঠার ঘরে। মা জানলে কি হবে বলতো? সীমান্ত, ঠিক আছে, তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি দীপুকে নিয়ে আসছি। সময় পেরিয়ে এখন প্রায় মধ্যরাত, পুজো শেষ হয়েছে অনেকক্ষণ। দীপ্তর সাথে গল্পে গল্পে নূরের চোখটা অলেগে এসেছিল। বাইরে থেকে কেউ দরজায় টোকা দেওয়ার শব্দে তার ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে দেখে দীপ্ত তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওদিকে আবারও টোকা পড়ায় নূর এবার উঠে গিয়ে ওড়নাটা ভালোভাবে জড়িয়ে নিল। তারপর মনে পড়ল গল্পের সেই দৈত্যর কথা, মনে মনে এবার কিছুটা ভয় পেয়ে নূর পাশের রান্নাঘরের তাক থেকে ছোটখাটো একটা ফ্রাই প্যান হাতে নিয়ে এসে দরজার সামনে দাঁড়ালো। নূর, ককে? ওপাশ থেকে বলিষ্ঠ কণ্ঠে বলে উঠল, সীমান্ত, আমি সীমান্ত রায় চৌধুরী। দীপ্তকে নিয়ে যেতে এসেছি। নূর এবার একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে দরজাটা আস্তে করে খুলে একপাশে গিয়ে দাঁড়ালো। সীমান্ত ভেতরে এসে এদিক ওদিক তাকিয়ে দেখল টি টেবিলের ওপর একটা এঁটো প্লেট পড়ে আছে। হয়তো নূর দীপ্তকে খাইয়েছে। সীমান্ত এবার ঘুমন্ত দীপ্তকে কোলে নিতে নিতে নূরের উদ্দেশ্যে বলল, সীমান্ত, চুমকি আজ ঘুমোতে আসেনি। নূর ঘন্টার আড়াল থেকে নরম স্বরে বলে উঠল, নূর, চুমকি আপি হয়তো আজ ব্যস্ততার কারণে আজ না হয় থাক। সীমান্ত বুঝল চুমকি ভুলে গেছে আসতে, বলে নূর ওকে ডিফেন্স করতে চাইছে। তাই ওকে আর কিছু না বলে দীপ্তকে নিয়ে ঘরের বাইরে বাইরে এসে সামনে থেকে একটু ঘাড় ঘুরিয়ে নিজের ভরাট কণ্ঠে নূরের উদ্দেশ্যে বলল, সীমান্ত, আমাকে মারতে যে আপনার অন্য অস্ত্র লাগবে মিস রুকাইয়া বিনতে নূরজাহান। বলেই আর দাঁড়ালো না। দীপ্তকে নিয়ে বাড়ির দিকে চলে গেল। হয়তো আন্দাজ করতে পারছে ঘণ্টার আড়ালে নূরের অবাক দৃষ্টি জোড়া। সীমান্তের ঠোঁটের কোণের আবছা হাসিটা থেকে গেল নূরের অগোচরে। নূর বুঝল সীমান্ত ওর হাতের ফ্রাই প্যানটা দেখেই কথাটা বলেছে, তখন নিজেকেই ওর বোকা মনে হলো। দরজাটা লাগিয়ে এসে সোফায় বসে এক গ্লাস পানি খেয়ে নিল। মনে মনে ভাবল কি সাংঘাতিক কথা। তারপর চোখ গেল একপাশে রাখা দীপ্তর জামার দিকে। সেটা হাতে নিয়ে নূর নিজের লাগেজ খুলে কিছু একটা খুঁজতে লাগলো। নির্দিষ্ট জিনিসটা পেয়ে যেতেই তার ঠোঁটে আলতো হাসির রেখা ফুটে উঠল। উষ্ণ শরতের আমেজ নিয়ে শুরু হয়েছে দশমীর নতুন সকাল। সমস্ত অশুভ শক্তির বিনাশ করে দেবীর প্রতি গৃহে ফেরার সময় হয়েছে। তবে শিশির ভেজা ঘাসে, ঝরে পড়া শিউলির ওপর বুঝি সেই পদচিহ্ন এঁকে থাকবে, তাই তো সকলের সান্ত্বনা, এই আসছে বছর আবার হবে। আর কতক্ষণ লাগবে দি? জলদি করো না প্লিজ, বিরক্ত হয় কথাটা বলে উঠল সারা। স্বামীরা, এত নড়াচড়া করলে কি শাড়ি পরানো যায়? একটু ঠিক করে দাঁড়া না বনু, দেখ অনুরা কি সুন্দর শাড়ি পরে নিচ্ছে।
সারা দেখল সত্যি অনু তৌসির কাছে চুপচাপ দুহাত ওপরে করে কুচি ধরে শাড়ি পরে নিচ্ছে। সারা একটা বিরক্তিকর ভঙ্গিতে অনুকে বলল, সারা, তোর বিরক্ত লাগছে না অনু? এই 5 মিটারের লেজ জোড়াতে? সারার কথায় অনু সহ সকলেই হেসে উঠল। অনামিকা, কেন বিরক্ত হব? দাভাই এত ভালোবেসে এনেছে। ভারী ও তো না, বল শাড়িটা আমার তো বেশ লাগছে। সারা ভেবে দেখল শাড়িটা আসলেই তেমন ভারী না, বরং নীলচে সাদা মিশেলের কাঞ্জিভ্রম শাড়িটা সত্যিই খুব সুন্দর। সিমি, সারার হয়ে গেলে আমাকে পরিয়ে দিবি সুমু। সামিরা কেবল মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বোঝালো। তারপর সারার শাড়ি পরানো শেষ করে উঠে দাঁড়ালো। সারা, আমি একটু রুমে যাচ্ছি। তোদের হয়ে গেলে নিচে চলে যাবি। বলেই চলে যেতে চাইলে অনু পেছনে থেকে ডেকে উঠল। অনু, এই সারা, আমার ফোনটা রুমে ফেলে এসেছি, ওটা একটু নিচে নিয়ে আসিস তো। সারা, ঠিক আছে। বলেই অনুর রুমের দিকে চলে গেল। অনুর ফোনটা টেবিলের ওপর রেখে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখল তার শাড়ির কুচি অনেকটা অগোছালো হয়ে গেছে। ভাবল এতক্ষণে নিশ্চয়ই দিরা নিচে চলে গেছে। এবার নিজের ওপর এই রাগ লাগলো সারার। ঠিক করতে গিয়ে শাড়িটা খুলে আরো এলোমেলো করে ফেলল সে। তবুও বিরক্তি চেপে কোনোরকমে ইউটিউব দেখে চেষ্টা করতে লাগলো, তখনই দরজায় খট করে একটা শব্দ শুনে সেদিকে তাকালো সারা। কিন্তু দরজায় দাঁড়ানো ব্যক্তিটাকে দেখে ঠোঁটের ভাঁজে চেপে রাখা আঁচলটা পড়ে গেল। কেবল হতভম্ব হয়ে তাকিয়ে রইল সে। দীপ্তর জামাটা নিজের হাতে নিয়ে তৃপ্তির হাসি দিল নূর। যাক, সারা রাতের পরিশ্রম সফল। আপন মনে এসব ভেবেই অস্থির হয়ে দরজায় দেখতে লাগলো সে। কাল রাতে সীমান্ত যাওয়ার পর চুমকিকে পাঠিয়েছিল। ঘুমে ঢুলতে ঢুলতে এসে চুমকি সেই যে ঘুম দিল, তারপর ভোর বেলায় উঠে আবার দৌড়ালো বাড়ির দিকে। নূরকেই বলেছিল যেন তাকে মেরে কেটে হলেও ঘুম থেকে তুলে দেয়। নূর কথা মতো ফজরের নামাজ আদায় শেষে চুমকিকে ডেকে দিয়েছিল। কিন্তু এখন চুমকি আসছে না দেখে নূর দোনামোনা করে বরখাটা পরে শপিং ব্যাগে জামাটা ভরে নিয়ে চিলেকোঠার ঘর থেকে বেরিয়ে এলো। বাগানের একপাশে পুজোর প্যান্ডেল মৃদু শব্দে ভজন সঙ্গীত চলছে। নূর সেদিকে না গিয়ে বাড়ির দিকে যাওয়াই শ্রেয় মনে করল। ভাবল চুমকি বা দীপ্তর হাতে ব্যাগটা দিয়েই চলে আসবে। কিছুটা সংশয়, দ্বিধা নিয়েই বাড়ির ভেতর গেল নূর। কিন্তু আশেপাশে কাউকে না দেখে বাড়ির ভেতরে একটু এগিয়ে গিয়ে ফ্রক পরা কিশোরীকে দেখে জিজ্ঞেস করল, নূর, শুনছো? চুমকি আপি কোথায়? মিঠি, বোধহয় রান্নাঘরে, বলেই বেরিয়ে গেল। নূর আন্দাজ মতো রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে বাইরে থেকে উকি দিয়ে কাউকে দেখল না। তারপর বাইরে থেকে দৌড়ে ঘরে ঢুকতে দেখল দীপ্তকে। নূর, দীপু, শোনো একটু এদিকে এসো। দীপ্ত, খুব জোরে লেগেছে প্রিন্সেস, আসছি বলেই ডান হাতের কর্নিষ্ঠা আঙ্গুল তুলে ইশারা করে বোঝালো, তারপর ওপরে নিজের রুমের দিকে ছুটে গেল। নূর কেবল রান্নাঘরের সামনে দাঁড়িয়ে দীপ্তর অপেক্ষা করতে লাগলো, তখনই রান্নাঘরের দিকে এগিয়ে এলো এক মধ্যবয়সী নারী। বোরখা পরা একজন মেয়েকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে উঠল তার। চোখের সামনে সারাকে এমন খোলামেলা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক বিস্ময়ে হা হয়ে গেল আয়ান। সারার শাড়িটা পায়ের কাছে এলোমেলো হয়ে ফ্লোরে পড়ে আছে। আঁচলের শেষ প্রান্ত বিছানার ওপর, মাঝারি চুলগুলো ছেড়ে রাখা। গাঢ় নীল রঙের শর্ট ব্লাউজে তার কাঁধ, বুকের অনেকটা অংশই দৃশ্যমান, উন্মুক্ত কোমরের উপর মেদহীন পেটে সুগঠিত নাভির নিচে একটা তিল। আর তাকাতে পারল না আয়ান। চোখ বুজে একটা অস্থির নিঃশ্বাস ছাড়ল। তার ২৬ বছরের জীবনে এমন দৃশ্য এই প্রথম কিনা। এদিকে এই মুহূর্তে আয়ানের উপস্থিতি সারার জন্যেও যথেষ্ট বিস্ময়কর ছিল। নিজের অবাক ভাব কাটিয়ে এবার বেশ রেগে উঠল সারা। আয়ান, সরি। আমি খেয়াল করিনি। সারা, কারো রুমে আসতে গেলে পারমিশন নিতে হয়, এটুকু ভদ্রতা জানো না? আয়ান, ভদ্রতা আছে বলেই সরি বলেছি। আমার জানামতে এটা অনুর রুম। তাছাড়া চেঞ্জ করতে হলে যে ভেতর থেকে দরজা লক করতে হয়, এটুকু কমন সেন্স নেই। সারা বুঝল দোষটা তারই। অন্য কেউ হলে হয়তো মানত, কিন্তু আয়ানের খোঁচা শুনে তার পুরনো অপমানটাও মনে পড়ে গেল। সারা, খুব তো বড় বড় কথা বলেছিলে কাল। মেয়েদের সম্মান এই সেই, এখন কোথায় গেল সেসব? আয়ান, সম্মান তো করি। তবে সব মেয়ে সম্মানের যোগ্য কিনা তা তো দেখতে হবে। কথাটা শোনামাত্র সারা তেতে উঠল। তারপর অগ্নিশর্মা হয়ে এগিয়ে এসে আয়ানের আয়রন করা নীল পাঞ্জাবির কলার ধরে ঝাঁকুনি দিয়ে বলল, সারা, আমি সম্মানের যোগ্য না? আরেকবার বলো।
সারা হয়তো নিজেও বোঝেনি রাগের মাথায় আয়ানের কতটা কাছে চলে এসেছে তার শরীরের কম্পন, নিঃশ্বাসের উত্তপ্ততা, বক্ষ যুগলের ওঠানামা অনুভব করতে পারছে আয়ান। আয়ান কেবল সারার অগ্নি দৃষ্টির দিকে তাকিয়ে শীতল স্বরে ভ্রু উঁচিয়ে বলে উঠল, আয়ান, এসব জঙ্গলিপ না করে কি আমাকে সিডিউস করতে চাইছো? সারা এবার নিজের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে আয়ানকে ছেড়ে সরে দাঁড়ালো। আয়ান চলে যাওয়ার জন্য পা বাড়াতেই শুনতে পেল, সারা, তোমাকে দেখলেই আমার অসহ্য লাগে। তোমার মুখটাও আর দেখতে চাই না আমি। আয়ানের পা দুটো থেমে গেল। সারার দিকে না ঘুরেই বলে উঠল, আয়ান, তোমাকে দেখার জন্য আমি বসে নেই। অবশ্য কে বলতে পারে একদিন হয়তো এই অসহ্যকর মুখটা দেখার জন্যই তোমাকে ছটফট করতে হয়। মিস সারা রায়চৌধুরী। আয়ান আর থামল না, বেরিয়ে গেল বাইরে। সারা ওর যাওয়ার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, কখনো সেই দিনটা আসবে না না। সারার আসতে দেরি হচ্ছে দেখে ওপরে উঠে এসেছে অনু। সারাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলল, অনু, কি রে, এত দেরি করছিস কেন? বললাম না ফোনটা নিয়ে যেতে। তাই তো ডাকে পাঠালাম। তা তোর এই হাল কেন? সারা, আমাকে উদ্ধার করেছিস, এখন জলদি একটু হেল্প কর। বলেই শাড়িটা তুলে ধরল। অনু বুঝল সারার মাথা গরম, তাই আর না ঘাটিয়ে চুপচাপ ওকে হেল্প করে দুজনে মিলে নিচে চলে। মালতী দেবী রান্নাঘরের সামনে নূরকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বললেন, মালতী দেবী, এই মেয়ে কে তুমি? বাড়ির ভেতরে কেমনে ঢুকছো? নূর, আমি আসলে দীপুকে। মালতী দেবী, নির্ঘাত চোর। নাইলে ফাঁকা বাড়িতে রান্নাঘরে উকি দেও কেন? নূর, না না, আমি চোর নই। আমি তো। মালতী দেবী, চোরের মুখে বড় কথা, আমি ঠিক ধরছি। নূর, আমার কথাটা শুনুন প্লিজ। আমি। কি হয়েছে আন্টি? নূরের কথাটা আর বলা হলো না, তার আগেই পেছনে থেকে কথাটা বলে উঠল সায়না। মালতী দেবী, এই মেয়ে রান্নাঘরে চুরি করতে আসছে। নূর, বিশ্বাস করুন আমি চোর নই। আমি নূর দীপুর জামাটা দিতেই। সায়না, চুপ। একদম চুপ। নূর অবাক হয়ে তাকিয়ে রইল সায়নার দিকে। সায়না বুঝল এই সেই মেয়েটা যাকে সীমান্ত নিয়ে এসেছে, সেই সাথে দীপ্তর জামার কথা ওঠায় ঘাবড়ে গিয়ে নূরকে থামিয়ে দিল সে। মনে মনে ভাবল সেদিনের অপমানের মোক্ষম সুযোগ আজ কিছুতেই হাতছাড়া করবে না সে। সায়না, তোমার সাহস কি করে হয় এ বাড়িতে আসার? ছোট লোক, ভিখিরি কোথাকার। মালতী দেবী, এই মেয়ে তোমার পরিচয় কি? কি মতলবে আসছো এ বাড়িতে? নূর, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি চোর নই। মালতী দেবী নূরের কোন কথা কর্ণপাত করলেন না, বরং নূরের হাত ধরে টেনে নিয়ে ড্রয়িং রুমে নিয়ে যেতে লাগলেন। নূর, আমি নূর। আমাকে উনি এখানে এনেছেন। আমি সত্যি বলছি, আমি শুধু জামাটা দিয়েই চলে যেতাম। সায়না, কেন এনেছে তোমাকে স্যাম? কি করে বশ করেছো তুমি ওকে? সস্তা মেয়ে একটা, নিশ্চয় শরীর দিয়ে ওকে ভুলিয়েছ। মালতী দেবী বুঝলেন সীমান্ত এই মেয়েটাকে বাড়িতে এনেছে। নিজের পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কায় উনি আরও হিংস্র হয়ে উঠলেন। মালতী দেবী, কি সম্পর্ক তোমার সমুর সাথে? ছি ছি, নোংরা মেয়ে ছেলে, দেখি মুখ খোলো, সরাও বলছি। নূর ভয় আতঙ্কে এবার কাঁদতে কাঁদতে দুহাতে শক্ত করে নিকাব ধরে রাখল। এদিকে মালতী দেবী রীতিমতো ওর বোরখা ধরে টানাটানি শুরু করেছেন। সিঁদুর খেলায় মেতে উঠেছে পুজোর সকলে। শৌখিনী দেবী, প্রতিমা দেবীর সিঁথিতে সিঁদুর লাগিয়ে দিয়ে হেসে বললেন, শৌখিনী দেবী, যুগ যুগ এও থেকো বড় বৌদি। ওনার কথায় সকলেই এগিয়ে এসে একে অপরকে সিঁদুর লাগাতে লাগলেন। এমন সময় বাড়ির দিক থেকে চিৎকার চেঁচামেচি শুনে অবাক হয়ে সেদিকে ছুটলেন সকলে। অনু, ভেতরে কেউ চিৎকার করছে মনে হচ্ছে না? সিমি, ধীর গলা, চল তো দেখি। ওদের সাথে সারাও যাওয়ার জন্য পা বাড়াতেই তার ফোনটা বেজে উঠল, তাই আর গেল না সেদিকে। জোনাকির সাথে ফোনে কথা শেষ করে দেখল মণ্ডপের একপাশে ক্যান্ডি ফুলের থালা ছড়িয়ে ফেলেছে। সারা আলতো হেসে ক্যান্ডির মাথায় হাত বুলিয়ে নিচে বসে সেগুলো ঠিক করতে লাগল। অন্তরা দেবীদের হন্তদন্ত হয়ে ছুটে যেতে দেখে আয়ান এগিয়ে এসে জিজ্ঞেস করল, আয়ান, কি হয়েছে মা? কোথায় যাচ্ছ এভাবে? অন্তরা দেবী, এত কথা বলার সময় নেই বাবু। তুই বরং থালাটা ঠাকুরের ওখানে রেখে আয় তো। বলেই নিজের হাতের সিঁদুরের থালাটা আয়ানকে ধরিয়ে দিয়ে ভেতরে চলে গেলেন। আয়ানের ফোনটা বেজে উঠল সে সময়। ইয়েস, আয়ান আগারওয়াল স্পিকিং। জি হ্যাঁ। কথা বলতে বলতে আয়ান পুজোর মণ্ডপে এসে দাঁড়াতেই আচমকা পায়ের ওপর নরম কিছুর স্পর্শ পেয়ে আঁতকে উঠল।
সাথে সাথে তার হাতের সিঁদুরের থালাটা কাত হয়ে গেল। আয়ান দ্রুত পা ঝাড়া দিয়ে বলে উঠল, আয়ান উফ, পায়ের নিচে এই বিড়ালটা, বাকি কথাটুকু গলাতেই আটকে গেছে তার। চোখ দুটো বিস্ময়ের চরমে পৌঁছেছে, নিঃশ্বাস বুঝি থেমে গেছে, হাতের ফোনটা ধপ করে নিচে পড়ে গেল যখন দেখল নিচে বসে সারা তার দিকে একইরকম বিস্ময়কর ভঙ্গিতে তাকিয়ে আছে, আর সারার শুভ্র মুখ, কপাল জুড়ে ছড়িয়ে আছে তার দেওয়া অনাকাঙ্ক্ষিত সিঁদুর। বিকেলের নরম আলোয় বারান্দায় আরাম কেদারায় বসে খবরের কাগজে দ্বিতীয়বারের মতো চোখ বুলাচ্ছেন ইকরাম সাহেব। পাশেই চায়ের খালি কাপটা পড়ে আছে। ইকরাম সাহেব এবার কাগজটা ভাঁজ করে চোখ থেকে চশমাটা খুলে বাম হাতে দু চোখের পাতায় আলতো চাপ দিয়ে তারপর চেয়ারের ওপর শরীরটা এলিয়ে দিলেন। পেছনে এসে দাঁড়িয়েছেন ইকবাল সাহেব। সেখান থেকে মৃদু স্বরে বললেন, ইকবাল সাহেব, আসবো ভাইজান। ইকরাম সাহেব, এসো। ইকবাল সাহেব এগিয়ে এসে বসলেন ভাইয়ের পাশের চেয়ারে। তারপর চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, ইকবাল সাহেব, এখন শরীর কেমন ভাইজান? ইকরাম সাহেব উঠে বসলেন। তারপর মাথা ঝুঁকিয়ে বললেন, ইকরাম সাহেব, শরীর তো ঠিক আছে ইকবাল। কিন্তু আচ্ছা, তুমি যে বলেছিলে সেই ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করবে, কোনো খোঁজ পেয়েছো? ইকবাল সাহেব, আমি ওদের মেইল করেছিলাম ভাইজান। ওরা তো বলল এহসানের সাথে মিটিং ঠিকই হয়েছিল, এমনকি ডিলটাও হয়ে গেছে। ইকরাম সাহেব, তাহলে এহসান যোগাযোগ করছে না কেন? এমন তো হওয়ার কথা নয়। ইকবাল সাহেব, ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করেছি ভাইজান। লোকাল থানা থেকে খোঁজ চলছে। ইকরাম সাহেব, দুটো জলজ্যান্ত মানুষ এভাবে কোনো বিপদে পড়ল না তো? ইকবাল সাহেব, ধৈর্য ধরুন ভাইজান। ওখানকার প্রশাসনিক হেল্প ছাড়া আমরা কিছুই করতে পারবো না। ইকরাম সাহেব, খলিলকে ফোন কর। আর দরকার পড়লে আমার যাওয়ার ব্যবস্থা করো। ইকবাল সাহেব, খলিল ভাই বলেছেন নিজে দেখবেন বিষয়টা। কিন্তু আপনার এই সময়ে যাওয়া কি ঠিক হবে ভাইজান? ইকরাম সাহেব, বুকটা এত ফাঁকা ফাঁকা লাগছে ওনার, তা কাউকে বোঝানো সম্ভব নয়। আবারও চোখ দুটো বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। ইকরাম সাহেব ভাইয়ের চিন্তিত মুখটা দেখে ব্যথিত হলেন। কিন্তু পরিস্থিতি আর সময়ের হাতে যে মানুষ বরাবরই খুব অসহায়। চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে নূর। চোখের কার্নিশ বেয়ে টুপ টুপ করে অশ্রুকণা ভিজিয়ে তুলছে তার নিকাবের অংশটা। বাড়ির সকলের আদরের কোমলমতি নূরকে এই এক একটা শব্দ যেন ভেতর থেকে ঝাঁঝরা করে দিচ্ছে। তবে এতেও থেমে নেই সায়না, মালতী দেবীর বাক্যবাণ। ওনার চিৎকারে রীতিমতো ছুটে এসেছেন সকলে। প্রতিমা দেবী, কি হয়েছে মালতী? এত চিৎকার চেঁচামেচি কিসের? মালতী দেবী, দিদি। কি বলবো বলো দেখিনি, এই মেয়ে কি করেছে শুনলে তুমি মূর্ছা যাবে গো দিদি। ওনার কথার ধরনে প্রায় সকলেই বিরক্ত হয়েছেন। অন্তরা দেবী কপাল কুঁচকে বললেন, অন্তরা দেবী, খেয়ালি না করে কি হয়েছে বলবে তুমি। মালতী দেবী তার কথায় পাত্তা না দিয়ে ননিবালা দেবীর কাছে এগিয়ে এসে একা কান্নার সুরে বললেন, মালতী দেবী, কি করে বলি মা ঠাকুরন, কোথাকার কোন মেয়েকে নাকি সমু ঘরে তুলেছে, আমি এসে দেখি সে কিনা রান্নাঘরে ঢুকে উকি ঝুঁকি দিচ্ছে। চুরি করার মতলব এটেছিল। নেহাত আমি হাতে নাতে ধরলুম। ননিবালা দেবী, কি এই বেজাত মেয়ে কি না হেসেলে ঢুকেছে, ছোঁয়াছুঁই করেছে? গোপাল, সব অনর্থ হয়ে গেল গো। অনিমেষ বাবু, আহ মা, কি শুরু করলে বলতো, আগে তো মেয়েটাকে কিছু বলতে দাও। ননিবালা দেবী, তুই চুপ কর ছোট খোকা। এই মাইয়া তোমারে আমি নিষেধ করছি না বাড়ির ভেতর আসবার, তারপরও কোন সাহসে আইছো? জবাব দাও। ননিবালা দেবীর ধমকে নূর ভয়ে দুপা পিছিয়ে গেল। এমনই যথেষ্ট ভয় পেয়েছে সে। তবুও কোনোরকমে বলতে চাইল, নূর, আমি তো দিদিপুর। সায়না, এই জঘন্য মেয়েটা স্যামের সাথে ক্লোজ হতে চাইছে দিদুন। তুমি ওকে এক্ষুনি এ বাড়ি থেকে বের করে দাও। ননিবালা দেবী প্রথমে সায়নার কথাটা ঠিক বুঝলেন না, তাই কপাল কুঁচকে তাকিয়ে রইলেন। সায়না ওনার কাছে আরেকটু সরে এসে বলল, সায়না, ও স্যাম মানে সীমান্তকে হাত করছে দিদুন। ওকে ভুলিয়ে ভালিয়ে বশো করে ওর ঘনিষ্ঠ হতে চাইছে। এবার যেন সায়নার কথার ইঙ্গিতটা কারোরই ভালো লাগলো না। অমরেশ বাবু মৃদু ধমক দিয়ে বললেন, অমরেশ বাবু, কি সব উল্টো পাল্টা কথা বলছো তুমি? সমুর সাথে কেন ওর অমন সম্পর্ক থাকতে যাবে? সায়না, আমি সত্যি বলছি আঙ্কেল। বিশ্বাস না হলে স্বামীরাদের জিজ্ঞেস করুন। চুমকি, তুমি বলো আমি মিথ্যা বলছি কিনা। স্বামীরা সায়নার কথায় বেশ অবাক হয়ে উঠল।
কি হচ্ছে সবই যেন তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। স্বামীরা, না মানে সেদিন আমরা। চুমকি, হপ, দাদাবাবু তো পরিয়াপারে মেলা পছন্দ করে। প্রেম চিঠি দেয়, উপহারও দিছে। চুমকি নিজেও বুঝল না তার বলা কথাগুলো যে সকলের মাথায় বাজ পড়ার সমতুল্য। প্রতিমা দেবী, বাজে কথা বন্ধ কর চুমকি। আমার সমু এমন কিছু করেছে আর আমি জানব না। তোর কোথাও ভুল হচ্ছে। ননিবালা দেবী, আহ বড় বউ, থামো দেহি। এই মাইয়া আমার বড়কর্তার লগে কি সম্পর্ক তোমার, সত্যি কইরা কও উপহার দিছে তোমারে। নূর, না মানে হোমহা দিয়েছে কিন্তু ব্যাস। বাকিটুকু আর ননিবালা দেবীর কর্ণপাত হল না, বরং ক্ষেপে গিয়ে নূরের কাছে ছুটে এলেন। তারপর নিজের হাতটা বাড়িয়ে আবার সরিয়ে নিয়ে মালতীর উদ্দেশ্যে বললেন, ননিবালা দেবী, এই নষ্টা মাইয়ারে আমার বাড়ি থাইকা অহনি বাইর করো। ছি ছি, এত বড় সাহস! অজাতের মাইয়া সব অশুদ্ধ হইয়া গেল, হায় হায়। মালতী দেবী যেন এটারই সুযোগে ছিলেন। নিজের ভারী শরীরটা দিয়ে এবারে নূরকে এক প্রকার চেপে ধরে বাইরে বের করতে লাগলেন। এই দৃশ্য দেখে সাইনার ভেতরটা যেন খুশিতে ভরে উঠল। তখনই ওপরের করিডর থেকে কেউ গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি হচ্ছে কি এখানে? ধপ করে শব্দ তুলে দরজাটা দুহাতে চেপে বন্ধ করে ছিটকিনি লাগিয়ে তাতে হেলান দিয়ে দাঁড়ালো সারা। সমস্ত শরীরে তীব্র কাঁপুনি দিচ্ছে, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। বন্ধ চোখের পাতায় ভেসে আসছে একটু আগের সেই দৃশ্যটা, আয়ানের অবাক চাহনি, না অসহ্য লাগছে সবকিছু। চোখ খুলে ফেলল সারা। তারপর কোনোরকমে টলতে টলতে ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়ালো। তখন কিভাবে শাড়ির আঁচলে মুখ ঢেকে পেছনের সিঁড়ি বেয়ে নিজের রুম অব্দি এসেছে তা ঘোরের মধ্যে নিজেও বুঝল না। শাওয়ারের জলে ভিজে যাচ্ছে সারার পরনের নীলচে সাদা কাঞ্জিভ্রম শাড়িটা। আঁচলটা কাঁধ থেকে সরিয়ে ফেলতেই আয়নায় ভেসে উঠল তার সিঁদুরের রঞ্জিত মুখখানি। ছলো চোখে সেদিকেই তাকিয়ে রইল সে। প্রশস্ত কপাল, নাক মুখ জুড়ে ছড়িয়ে থাকা এই সিঁদুরগুলো আয়ানের দেওয়া। আয়ান, যেই নামটাকে এত দিন কেবল বিরক্তি আর অসহ্য মনে হয়েছে তার কাছে, সেই আয়ান কি না আজ তার স্বামী। কাপা কাপা হাতে সিঁথিতে হাত ছুঁয়ে হাতটা সামনে মেলে ধরল সারা। তারপর নিজের দুহাতে পরনের শাড়িটা খামচে ধরে বসে পড়ল ফ্লোরে। গুমরে কেঁদে উঠল সারা। রাগী, জেদি এই মেয়েটা কিভাবে মেনে নেবে এই অনাকাঙ্ক্ষিত বিয়েটাকে? কি হচ্ছে কি এখানে? কথাটা বলেই সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। দশমীর শুভেচ্ছা জানাতে বিদেশ থেকে তার বন্ধুরা মিলে ভিডিও কলে একসাথে হয়েছিল। তাতেই এতক্ষণ ব্যস্ত ছিল সে। তাছাড়া সীমান্তের হাইলি সাউন্ড প্রুফ রুমের ভেতর মালতী দেবীর চিৎকার পৌঁছানো সম্ভব ছিল না। সীমান্তকে আসতে দেখে মালতী দেবী থেমে গেলেন। মালতী দেবীর নূরের ধরে থাকা হাতটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পুনরায় প্রতিমা দেবীর উদ্দেশ্যে বলল, সীমান্ত, কি হয়েছে এখানে মা? প্রতিমা দেবী, তার আগে তুই বল চুমকি এসব কি বলছে সমু? সীমান্ত, কি বলেছে? সায়না, যা সত্যি তাই বলেছে। এই মেয়েটা যে তোমার সাথে কেন এসেছে আমরা বুঝি না ভেবেছ? এসব চালবাজ মেয়েরা ছেলেদের ব্রেইন ওয়াশ করতে খুব ভালোভাবেই জানে। কথাটা শুনেই সীমান্ত হাত দুটো মুষ্টিবদ্ধ করে চোখ বুজে ফেলল। শরীরের পেশি, চোয়াল শক্ত হয়ে উঠছে। এতক্ষণ এখানে কি হয়েছে এবার বেশ ভালোভাবেই বুঝতে পারছে সে। সীমান্ত ঘুরে সায়নার দিকে তাকালো। সেই দৃষ্টি দেখে সায়না ভেতরে ভেতরে বেশ ঘাবড়ে গেলেও বলে চলেছে, সায়না, তা না হলে তুমি কেন ওকে গিফট দিয়েছ? কই, আমাকে তো কখনো বলতে বলতে সীমান্তকে এগিয়ে আসতে দেখে দুপা পিছিয়ে গেল সায়না। সীমান্ত, তো কি যেন বলছিলি? সায়না, তুমি কেন ওই ফালতু মেয়েকে ঠাসঠোস কঠিন হাতের একটা থাপ্পড় এসে পড়ল সায়নার শুভ্র গালে। এতেই সায়নার কান গরম হয়ে গেছে। সীমান্ত ফের ঘুরে তাকালো মালতীর ধরে রাখা নূরের হাতের দিকে। সাথে সাথে মালতী দেবী নূরের হাতটা ছেড়ে নিরাপদ দূরত্বে সরে দাঁড়ালো। সীমান্ত চুমকির দিকে তাকাতেই চুমকি গিয়ে প্রতিমা দেবীর পিছনে লুকিয়ে পড়ল। তারপর চিরচেনা গম্ভীর স্বরে বলে উঠল, সীমান্ত, কোনো কিছু না জেনে শুধু ওই স্টুপিডটার কথায় বিশ্বাস করে তোমরা একজনের ওপর কি করে আঙ্গুল তুলতে পারো? আর মা, তুমি তো আমাকে চেনো তাহলে। আমার পরিবার কবে থেকে এত জাজমেন্টাল হয়ে উঠল? প্রতিমা দেবী, আমি তোকে অবিশ্বাস করিনি সমু। কিন্তু কথাটা এমনভাবে উঠল যে আমরা অবাক হয়। সীমান্ত, তোমরা ভুল ভাবছো মা। আমাদের মধ্যে কোনোদিনই এমন কোন সম্পর্ক ছিল না।
আমি যা করেছি তা সবটুকুই আমার দায়িত্ব থেকেই করেছি। আয়ুষ: হ্যাঁ মামনি। স্বামীর সাথে নূরের কোনো অ্যাফেয়ার নেই। আমরা সেদিন মজা করে সায়ানা সাইনাকে কথাটা বলেছিলাম, তবে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে বুঝিনি। সীমান্ত ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল। সীমান্ত, এই কথাগুলো তোকে আগেই ক্লিয়ার করতে বলেছিলাম আমি। আয়ুষ: আয়ুষ: আরে ভাই, আমি কি জানতাম এত কিছু হবে। এখন কি বাচ্চার জান নিবি? ননিবালা দেবী: সম্পর্ক নাই বুঝলাম। তয় হ্যাঁ, আমার হেসেলে ঢুকে ছুঁয়াছুঁই করলো কোন সাহসে? সব অপবিত্র হইয়া গেল না? সীমান্ত: ব্যাস, অনেক বলেছ ঠাম্মা। ছোঁয়াছুঁই, অপবিত্র, এই শব্দগুলোর আদৌ কি কোনো মানে হয় ঠাম্মা? আচ্ছা বলতো, তোমার গোপাল কি এতই ঠুনকো যে কেউ তাকে সামান্য ছুলেই অপবিত্র হয়ে যাবে? বরং সেক্ষেত্রে তো উল্টোটা হওয়ার কথা, তাই নয় কি? তাহলে এমন কি দেখে কথাটা বললে তুমি? ননিবালা দেবী এবার বেশ চুপ হয়ে গেলেন। তবে তাতেও ওনার ভেতরে ক্ষোভটা ঠিকই রইল। মালতী দেবী: এই মেয়ে চুরি করতে ঢুকছিল, আমি নিজে হাতে নাতে ধরছি। এবার যেন সীমান্তের রাগের পারদ তরতর করে চড়ে গেল। ফর্সা মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করল, ঘাড়ের রগ ফুলে জানান দিচ্ছে তার ভেতরের সীমাহীন ক্রোধের। সীমান্ত ঘাড় কাত করে মালতী দেবীর দিকে তাকালো। তাতেই যেন মালতীর কথা বন্ধ হয়ে গেছে। ধীর পায়ে এগিয়ে এসে মালতী দেবীর দিকে তাকিয়ে থেকেই নিজের সর্বশক্তি প্রয়োগ করে আরেকটা থাপ্পড় মারল মালতীর পাশে দাঁড়িয়ে থাকা সায়নার অপর গালে। এবারের থাপ্পড়টা বেশ ভারী পড়ে গেল সায়নার জন্য। দূরে ছিটকে গিয়ে পড়ল পাশের চেয়ারের ওপর। নেহাত সম্পর্কে গুরুজন, তবে এই থাপ্পড়টা যে মালতীর উদ্দেশ্যেই ছিল তা ঠিকই বুঝেছেন সকলে। সীমান্ত: তা কি যেন বলছিলেন আপনি? চোর। চোরের ডেফিনেশনটা দেখছি খুব ভালোভাবে জানা আছে আপনার। তো আগেরবার পুজোয় মায়ের গলার চেইন, পিসিমণির লাগেজ থেকে দুটো শাড়ি, ছোটকার মানিব্যাগ থেকে নগদ 5,000 টাকা চুরি হয়েছিল, তুমি এক্সপ্লেইন কর। সীমান্তের কথায় থতমত খেয়ে গেলেন মালতী দেবী। এভাবে যে তার চুরি ধরা পড়ে যাবে স্বপ্নেও ভাবেননি তিনি। এদিকে লজ্জায় অপমানে অংশমান বাবুর মাথাটা নিচু হয়ে গেল। তৌসী নিজেও মায়ের স্বভাবে লজ্জায় চোখ নামিয়ে নিল। সমরেশ বাবু: সমু, উনি তোর গুরুজন, এ কেমন ব্যবহার? সীমান্ত সেই কথায় একবিন্দু পাত্তা দিল না। বরং এক প্রকার হেয়ালি করে বলল, সো মাই ডিয়ার মামি এন্ড শিস বথ ইউ সে সরি টু হার রাইট নাও। শেষের কথাটায় এক প্রকার গর্জে উঠল সীমান্ত। সাথে সাথে সায়না, মালতী নূরের কাছে ক্ষমা চেয়ে কোনোরকমে নিজেদের রুমের দিকে পালিয়ে বাঁচল। ওদের প্রস্থান দেখে মুখ টিপে হেসে উঠল আয়ুষ, সৌভিকেরা। নূর বুঝতে পারছে একটা দীর্ঘদেহী ছায়া এসে দাঁড়িয়েছে তার সামনে। ফর্সা, লোমশ একজোড়া পায়ের পাতা, আঙ্গুলের মাথায় হালকা লালচে ভাব, সাদা পাজামার ওপর শুভ্র রঙা পাঞ্জাবি, চৌড়া প্রশস্ত বুক, নাহের বেশি আর তাকাতে পারল না সে। তবে একটা অদ্ভুত মোহনীয় সুবাস এসে নাকে ঠেকেছে। নূরের নিচু করে থাকা চোখের পাতা, শরীরের কম্পন, নিকাবের সামনের ভেজা ভাবটা চোখ এড়ায়নি সীমান্তের। সে কেবল নরম স্বরে শুধাল, সীমান্ত, আপনি সত্যি রান্নাঘরে গিয়েছিলেন? নূর মাথা নিচু রেখেই দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। সীমান্ত: তবে কেন এসেছেন এখানে? নূর এবার নিজের কাপা কাপা আবৃত হাতেই শপিং ব্যাগটা এগিয়ে দিল সীমান্তের দিকে। সীমান্ত সেই ব্যাগটা ধরতেই এক ফোঁটা উত্তপ্ত অশ্রুকণা এসে পড়ল তার হাতের উল্টো পিঠে। সীমান্ত ব্যাগের ভেতর থেকে অন্য হাতে জামাটা বার করে দেখল দীপ্তর জামার উপর সোনালি সাদা সুতোয় বেশ কারুকার্য করে ছেঁড়া অংশটা ঢেকে নকশা করা হয়েছে। এরপর আর দাঁড়ালো না নূর। কাঁদতে কাঁদতে এক প্রকার বেরিয়ে এলো বাড়ির ভেতর থেকে। সময়ের কাঁটা ছুটে চলেছে তার আপন গতিতে। বিকেল, সন্ধ্যা পেরিয়ে ধরিত্রীতে নেমেছে জ্যোৎস্না ভরা রজনী। প্রতিমা বিসর্জন হয়েছে অনেকক্ষণ। আয়ুষ, অভিকেরা রুমে নিজেদের আড্ডা বসিয়েছে। আয়ুষ: সব কেমন ঘেটে ঘ হয়ে গেল বলতো? অভিক: ঠিক বলেছ আয়ুষদা, এমন হবে তা কি আমরাই বুঝেছিলাম। সৌভিক: ধুর বাল, ভাল্লাগে না, কোথায় কাল চলে যাব, এখন একটা জম্পেশ আড্ডা হবে না তো সেই এক কাহিনী নিয়ে পড়লি। এই সায়নাদি ও বলিহারি। আয়ুষ: দীপু একদম ঠিক কথায় বলেছে, মেয়েটা আসলেই একটা হায়না। হাহা, ওর কথায় সকলেই হেসে উঠল। হাসল না কেবল একমনে জানালার ধারে তাকিয়ে বসে থাকা আয়ান। অভিক: এই আয়ানদা, অমন করে বসে আছো কেন? আয়ুষ: কি ব্যাপার ডাক্তার,
মনে কোনো রোগ ধরেছে নাকি? সৌভিক, এসো একটু আড্ডা দিই, দেখবে শরীর মন সব ফুরফুরে হয়ে যাবে। আয়ান ওদের কথায় বিশেষ হেলদোল দেখালো না। এসব কোনো কিছুই আজ যেন তাকে ছুতে পারছে না। এমন কিছু কি ছিল তার ভাগ্যের লিখন? আয়ানের ভেতরের এই অন্তর্দ্বন্দ্ব যে বাইরে থেকে বোঝা সম্ভব নয়। অন্ধকার ঘরে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে চুপচাপ বসে ছিল সারা। তখনই তার রুমে লাইট জ্বালিয়ে একে একে এসে বসলো স্বামীরা, অনুরা। সিমি, এই সারা, এভাবে বসে আছিস কেন বলতো? অনু, কি হয়েছে তোর শুনি? নতুন বউয়ের মতো ঘরে লুকিয়ে বসে আছিস কেন? অনুর রসিকতায় বুকটা ছ্যাঁতো করে উঠল সারার। চোখ তুলে একবার তাকালো অনুর দিকে, তবে কিছু বলল না। স্বামীরা, এই বনু, শরীর খারাপ করছে নাকি রে? চোখ মুখে অমন লাল কেন? সারা, না, মাথাটা একটু ধরেছে তাই। সিমি, অসব মাথা ব্যথা ট্যাথা সব ঠিক হয়ে যাবে। এখন চল তো আমাদের সাথে। মিঠি, প্লিজ চলো না সারাদি। অগত্যা সারাকে এক প্রকার বাধ্য যেতেই হলো সকলের সাথে। ছাদে মাদুর পেতে একসাথে বসে আছে সবাই। সারা আসতেই আয়ানের সাথে চোখাচোখি হয়ে গেল একবার। সাথে সাথে দৃষ্টি সরিয়ে নিল সারা। তবে দৃষ্টি সরাতে পারল না আয়ান। আজ কি সারাকে একটু বেশি সুন্দর লাগছে? জ্যোৎস্নার আলো অনেকটা এসে পড়েছে ছাদের উপর। সেই সাথে ঘোলাটে বাল্বের আলোয় আয়ান স্পষ্ট দেখল সারার আধোভেজা চুল, ফর্সা রক্তিম মুখশ্রী, চোখ দুটো বেশ ফোলা ফোলা, হয়তো অনেকক্ষণ কান্নাকাটি করেছে। বেশিক্ষণ শাওয়ারও নিয়েছে বোধ হয়। সিথি, কপালের কোথাও তো সিঁদুর নেই, মুছে ফেলেছে তবে। নিজের অমূলক ভাবনায় নিজেই বড্ড বিব্রত হলো আয়ান। সত্যি তো মুছে ফেলবে, নয়তো কি সবাইকে দেখিয়ে বলে বেরাবে? সারার থেকে এবার চোখ সরিয়ে নিল আয়ান। অন্যদিকে সারা যেন মনে প্রাণে আয়ানের উপস্থিতিটাকে অস্বীকার করে চলেছে। আয়ান নামের কেউ নেই এখানে, সব ঠিক আছে। মাঝে মাঝে নিজেই নিজেকে মিথ্যে সান্ত্বনা দিতে হয়। সীমান্ত ছাদের রেলিং ধরে একপাশে দাঁড়িয়ে আছে। যদিও এসবে সে থাকে না, তবে ভাইবোনদের আবদারে না করেনি আজ। অনু, সত্যি বাবা, দিদুনের সেই ভজন শুনে আমার পুরো পুজোটায় কেমন পানসে হয়ে গেছে। অভিক, ঠিক বলেছিস। আমি কোথায় ভাবলাম একটু নাচ গান করব। সৌভিক, তুই আর গান, কুত্তা পার্টি হোক তখন গাইবি। হাহা। ওর কথায় সকলেই একযোগে হেসে উঠল। অনু, গান বলতে মনে পড়ল, দাভাই একটা গান শোনাও না প্লিজ। সৌভিক, সত্যি দাভাই, অনেক বছর শুনিনি। একটা হয়ে যাক। আয়ুষ, ওর গলা দিয়ে এখন সুর না শুধু আগুন বেরোয়, তাই না স্যামি? সীমান্ত ওর দিকে তাকাতেই দুহাত তুলে সারেন্ডার করে বলল, আয়ুষ, অভাবে তাকাবি না শালা, এখনো আমার বাসর করা বাকি। সিমি, দাভাই শোনাও না একটা গান প্লিজ জজ। সবাইকে অবাক করে দিয়ে সীমান্ত বলল, ঠিক আছে। বলতে দেরি কিন্তু সৌভিক দৌড়ে নিজের গিটারটা আনতে দেরি করেনি। সীমান্ত গিটার হাতে নিয়ে একবার তাকালো অদূরে চিলেকোঠার ছোট্ট বারান্দায় আধো অন্ধকার জ্যোৎস্নায় বসে থাকা নারী অবয়বের দিকে। মেয়েটিকে খুব আবছা দেখালেও তার কোলের উপর ধবধবে সাদা ক্যান্ডিকে দেখেই উপস্থিতি বুঝতে অসুবিধা হয়নি সীমান্তের। অতঃপর আকাশের চাঁদের দিকে তাকিয়ে নিজের ভরাট কণ্ঠে সুর মেলালো। ঘড়িতে সময় 10:38। সকালের রোদটা এখন বেশ অনেকটাই উষ্ণ হয়ে উঠেছে। থাই গ্লাসের ফাঁক গলিয়ে তার কিছুটা এসে পড়েছে সারার বিছানার কোণে। মুখের ওপর রোদের ছটায় বিরক্ত হয়ে আড়মোড়া ভেঙে উঠে বসল সারা। তারপর পাশের টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে সময়টায় চোখ বুলিয়েই আঁতকে উঠল। কাল সারারাত ঘুম চোখের পাতায় ধরা দেয়নি বিধায় ভোর বেলায় ঘুমটা বেশ গাঢ় হয়েছিল, যার ফলস্বরূপ এত বেলা করে ঘুম থেকে ওঠা। সারা দ্রুত ফ্রেশ হয়ে নিচে নাস্তার উদ্দেশ্যে চলে গেল। সিঁড়ি বেয়ে নামতে নামতে শর্মিলী দেবীর উদ্দেশ্যে বলে উঠল, সারা, মা, আমার ব্রেকফাস্ট। সকালের নাস্তার পর্ব শেষ হয়েছে অনেকক্ষণ। শর্মিলী দেবী রান্নাঘর থেকে প্লেটটা আনতে আনতে জবাব দিলেন। শর্মিলী দেবী, উফ, আমার হয়েছে যত জ্বালা। এই নে। সারার দেখল প্লেটের উপর নেতিয়ে পড়া দুটো পরোটা, তার ওপর একটা তেল চুপচুপে ডিম ভাজি, পাশের বাটিতে একটু সবজি। এর কোনোটাই যে সকালে সারা খায় না তা বাড়ির সকলেরই জানা। কিন্তু এটা যে সকালে ঘুম থেকে দেরিতে ওঠার জন্য ননিবালা দেবীর শান্তি, তা সারা বুঝে গেছে। মুহূর্তেই সারার শান্ত মেজাজ গরম হয়ে গেল। সারা, এসব কি মা? তুমি জানো না আমি ব্রেকফাস্টে ভেজিটেবল সালাড খাই। আমি খাবো না এগুলো। শর্মিলী দেবী কিছু বলার আগেই ননিবালা দেবী যেন এক প্রকার চেঁচিয়ে উঠলেন। ননিবালা দেবী,
এ আসছে কুবেরের মাইয়া। ঘুম থাইকা উঠব বেলা 10টার পর। তারপর তার লাইগা রাজভোগ তৈয়ার করন লাগবো। শৌখিনী দেবী, আহ মা, থাক না ছোট মানুষ। মালতী দেবী, কি যে বলেন দিদি, আমার তৌসিও তো ওরই বয়সের। তাও কি সুন্দর সব কাজ জানে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবেতেই এক্কেবারে পাকা। মালতী দেবীর ইশারা সকলেই ধরতে পারল। এদিকে তার খোঁচা শুনে শর্মিলী দেবীর রাগ গিয়ে পড়ল মেয়ের ওপর। শর্মিলী দেবী, তোর রোজকার ফর্দক এই শুনবে শুনি, চুপচাপ খেয়ে নে। সারা, মা। অন্তরা দেবী এবার ফোনের ওপর থেকে চোখ সরিয়ে বিরক্ত গলায় বললেন। অন্তরা দেবী, তোমরা থামো তো মেজ বৌদি, ওকে খেতে দাও। ননিবালা দেবী, মাইয়া মানুষের অত মাথায় উঠুন ভালা না। অহন থাইকা ওরে ঘরের কাজ শিখাও মেজবো। দুদিন পর স্বামীর বাড়ি যাইব। নিজের অজান্তেই ননিবালা দেবীর বলা কথাগুলো সারার ভেতরটা নাড়িয়ে দিল। যেইটা এড়িয়ে চলতে চাইছে তাই যেন বারবার সামনে এসে যায়। রাগে সারা প্লেটটা ঠেলে উঠে দাঁড়ালো। তারপর, সারা, যাব না আমি কোনোট স্বামীর কাছে। কোনো শ্বশুরবাড়ি নেই আমার, বুঝেছ? আমি কখনো মানব না। ননিবালা দেবী, দেখছো কেমনে চোপা করে? মাইয়া মাইনষের গলা এত উঁচা। বেয়াত, কি হইছে এইখানে ওরে অমন কইরা বকো কেন বউ? বলতে বলতে এগিয়ে এলেন ইন্দুবালা দেবী। ওনাকে আসতে দেখে চোখ কুঁচকে ফেললেন ননিবালা দেবী। শৌখিনী দেবী, তুমি আবার উঠে এলে কেন পিসি? তোমার না শরীর খারাপ? ইন্দুবালা দেবী, আউনের পর থাইকা তো শুইয়া বয়সাই কাটল, তাই একটু তা বউ অমন চিল্লাইতাছে কেন? শর্মিলী দেবী, না আসলে পিসিমা মা তো ঠিকই বলেছেন, আমার মেয়েটার এত জ্বালা। ইন্দুবালা দেবী, শাশুড়ির দোষ ঢাকবার চাইও না মেজবউ। তোমাগো শাশুড়িরে আমার থাইকা ভালো কেউ চিনে না। এবার যেন ননিবালা দেবী তেলে বেগুনে জ্বলে উঠলেন। গড়গড় করে বলতে লাগলেন। ননিবালা দেবী, কি এমন বলছি আমি শুনি? বলিপরের বাড়ি গিয়া কেমনে চলবো এই মাইয়া? ইন্দুবালা দেবী, তুমি যে কি করছো তা আমি ভালা ভাবেই শুনছি বউ। কাইল তুমি যা করছো হেইডা কোনো ভদ্র মাইনষের কাম না। এমন একটা দিনে তো কেউ বাড়ির কুত্তা বিড়ালরেও খেদায় না। আর তুমি একটা মানুষের লগে অমনে ব্যবহার করছো। ছি 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 মা, যদি এখন রুষ্ট হয় তয় কি হইব? ননিবালা দেবী নিজের জন্য বলার মতো আর কিছু পেলেন না। থম মেরে বসে রইলেন। চুমকি যে সব তার ননদ গেট বলে দিয়েছে এতেই ভেতরে ভেতরে ফুঁচতে লাগলেন। ওনাকে জব্দ হতে দেখে সারা কোনোমতে হাসি আটকে দাঁড়িয়ে আছে। বাকিদের অবস্থাও প্রায় একই রকম। ইন্দুবালা দেবী, অহন কথা বন্ধ করছো কেন? আর এইটুকু মাইয়ার তোমার কি ক্ষতি করছে শুনি? এখন কি আর হ্যায় যুগ আছে যে সব শিক্ষা পইরা যাওন লাগবো? মাইয়া মানুষ তো আর মেশিন না। এই বয়সে ছটফটা হইব না তো কি তোমার কালে আয়া হইব? তারপর সারার দিকে তাকিয়ে বললেন। ইন্দুবালা দেবী, তুই আমার কাছে আয় তো দিদি ভাই, আমি খাওয়াই দিতেছি। সারা একটু অপ্রস্তুত হাসল, তবে মুখের ওপর খাবো না বলে পিসি ঠাম্মাকে কষ্ট দিতে চাইল না। সারার মুখে পরোটা ছিঁড়ে দিতে দিতে ইন্দুবালা দেবী বললেন। ইন্দুবালা দেবী, বুঝলা দিদি ভাই, কোনো কাজে হেলা করতে নাই। সব কিছু শিক্ষা রাখুন, এই বুদ্ধিমানের কাম। সারা, পিসি ঠাম্মা। ইন্দুবালা দেবী, কাম শিখবা। তয় শ্বশুর ঘরের আশায় না, নিজের দরকারে আপদে বিপদে কাজে লাগাইতে, বুঝলা? সারা, তাহলে তো ছেলেদেরও সব শেখা উচিত, এই যেমন রান্না করা, কাপড় কাচা। ইন্দুবালা দেবী, একদম ঠিক কইছ। নিজের কাজ নিজে করলে কোনো লজ্জা নাই। সারা এবার বেশ খুশি হয়ে পরোটা চিবোতে লাগলো। ইন্দুবালা দেবী, তাইলে এবার শ্বশুরবাড়ি যাইতে আপত্তি নাই তো দিদি ভাই? সারা, পিসি ঠাম্মা তুমিও। ইন্দুবালা দেবী, স্বামী তো মাথার মুকুট হয় গো দিদি ভাই, তোমার 7 জনমের সুখ দুঃখের মানুষ। সারা এবার কিছুটা অন্যমনস্ক হয়ে বলে উঠল। সারা, তাহলে স্বামীরা স্ত্রীদের অসম্মান, অপমান করে কেন? ইন্দুবালা দেবী, সত্যিকারের মানুষ তো অসম্মান করে না দিদি ভাই। হ্যাঁ, তোমার ঠিক ভুল শুধরাইয়া দিব, তোমার অসম্মানে প্রতিবাদ করব, তোমার ঢাল হইয়া খাড়াইব। তুমি নিজেও দেখবা হের স্বভাবে কোনো দোষ আছে কিনা। একে অন্যের দোষ গুণ মায়না চলবা। সারা, ইন্দুবালা দেবী, এখন বুঝবা না একটু খানি সিঁদুরের যে কি গুণ। 7 জনমের টান যেদিন বিয়া হইব, দেখবা মনটা এমনই নরম হইয়া যাইব। সারা দুনিয়াই হ্যাঁ হইব তোমার বেশি আপন। সারা যেন বাকি কথাগুলো ঠিকমতো শুনল না। তার মস্তিষ্কে বিচরণ করছে গতকালকের ঘটনাটা।
শৌখিনী দেবী, হ্যাঁ রে, ফোনে পেলি ওকে? অন্তরা দেবী, ফোন তো ধরছে না দিদি, মনে হচ্ছে ফ্লাইটে। শর্মিলী দেবী, ছেলেটা হঠাৎ এমন করে চলে গেল। সারা, কে চলে গেছে মা? অন্তরা দেবী, তো রায়ানদা সকাল সকাল বলল কি জরুরি কাজ আছে, এক্ষুনি মুম্বাই যেতে হবে। সেই যে ভোর বেলায় উঠে ব্যাগপত্র গুছিয়ে এয়ারপোর্টে দৌড়ালো। আয়ান চলে গেছে কথাটা শুনেই সারার গলায় খাবার আটকে গেল। কাশতে কাশতে চোখে পানি এসে গেছে। শর্মিলী দেবী, ও কি? আস্তে খা, এই নে একটু জল খা। সারা, আমি ঠিক আছি মা। একটু পানি খেয়ে কোনোরকমে কথাটা বলেই ওপরে নিজের রুমের দিকে চলে গেল সারা। রুমে এসে দরজাটা বন্ধ করে দিল। তারপর আয়নায় চোখ গেলে নিজের দিকে তাকিয়ে ভাবনার অতলে ডুব দিল। ইন্দুবালা দেবীর কথাগুলো তাকে যে বেশ প্রভাবিত করেছে। সে কি ভুল মানুষকে এত দিন ধরে বিশ্বাস করে এসেছে? বিক্রম নিজেই তো তাকে অসম্মান করার চেষ্টা করেছে, কিন্তু আয়ান তো তেমন কিছু করেনি। উল্টো তার অপমানে ঢাল হয়েই দাঁড়িয়েছে। তার ভুলটাই তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তাহলে কেন সারা আয়ানকে এত অপছন্দ করে? সে ভদ্র, শান্ত বলে। এটা কি সত্যি অপছন্দ করার মতো কোনো কারণ? নিজের ভাবনায় কোনো কুল কিনারা পেল না সারা। ফাঁকা সিথির দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। সত্যি কি আয়ানের সাথে তার 7 জন্মের বন্ধন? না, আর ভাবতে ইচ্ছে করছে না। সারা এবার বেশ বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলে উঠল। সারা কোলন চলে গেছে? হা, সবাই জানে চলে গেছে। কইট, আমাকে তো কিছু বলে যায়নি। কেন? সারার অবচেতন মন বুঝল না আয়ানের আগেও তো তাকে আলাদা করে বলে যেত না। নিজের অজান্তেই আয়ানের ওপর একরাশ অভিমান করে বসল সে। বিছানার বসে বালিশের ওপর ল্যাপটপ নিয়ে মনোযোগ দিয়ে কিছু দেখে চলেছে সীমান্ত। তখনই বাইরে থেকে কেউ দরজায় নক করতেই সীমান্ত দেখল প্রতিমা দেবী কফির কাপ হাতে দাঁড়িয়ে আছেন। সীমান্ত, খোলা আছে মা, এসো। প্রতিমা দেবী ধীর পায়ে এগিয়ে এসে কাপটা সীমান্তের হাতে দিয়ে খাটের একপাশে বসলেন। সীমান্ত, কিছু বলবে মা? প্রতিমা দেবী, মায়ের ওপর রাগ করে আছিস সমু? সীমান্ত, কেন রাগ করব? রাগ করার মতো কিছু কি তোমরা করেছ? প্রতিমা দেবী, ঠিক তা নয় মানে কাল। সীমান্ত, ও সব থাক মা, অন্য কিছু বলার থাকলে বলো। প্রতিমা দেবী, থাকবে কেন? তুই যে আমার ওপর অভিমান করে আছিস তা কি আমি আর বুঝি না? কিন্তু বিশ্বাস কর, আমি সত্যি তোকে ভুল বুঝিনি সমু। সীমান্ত মায়ের মন খারাপ বুঝে একটু নরম স্বরে বলল। সীমান্ত, একটা বিপদগ্রস্ত মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়ে সাহায্য করেছি বলে তোমরা তাকে অপমান করতে পারো না মা। প্রতিমা দেবী, তোরা শুধু আমার বাইরেটাই দেখলি। আমি কি তোর কাজে অখুশি হয়েছি কখনো? আমার মনটা কেউ বুঝলি না তোরা। সীমান্ত এবার ল্যাপটপটা সরিয়ে রেখে প্রতিমা দেবীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। সীমান্ত, আমি জানি তো মা, আর কেউ না হলেও তুমি আমাকে ঠিক বুঝবে। প্রতিমা দেবী, সেই, তোদের আর কি, 2 দিন পর চলে যাবি। আমি এখানে মরলাম কি বাঁচলাম কে দেখতে আসে? সীমান্ত, এমন কথা বলছো কেন মা? এখানে তো সবাই আছে। তাহলে? প্রতিমা দেবী, বয়স তো কম হলো না সমু। এই বয়সে একটু ছেলের বউয়ের সেবা, নাতি নাতনিদের সঙ্গ পেতে আমারও তো ইচ্ছে করে নাকি? সীমান্ত, তোমাকে দেখে এখনো সুইট 16 লাগে মা। প্রতিমা দেবী, বাজে কথা রাখো তো। আচ্ছা বলছি শোন, তৌশিকে তোর কেমন লাগে? প্রতিমা দেবী কথাটা সীমান্তের মন পরীক্ষা করতেই বলেছেন। তবে সীমান্ত এবার কিছুটা সিরিয়াস হয়ে বলল। সীমান্ত, মালতী দেবী হয়তো তৌশিকে আমায় রাখি পরাতে দিতেন না, তবে আমি কিন্তু ওকে কখনো সারা, মীরাদের থেকে আলাদা ভাবিনি মা। তুমি নিজেও জানো। প্রতিমা দেবী, তবে অন্য কোথাও দেখি। সীমান্ত, এখন এসব থাক মা। আমার ছুটি শেষের দিকে। খুব তাড়াতাড়ি দিল্লি ফিরতে হবে, তারপর ওনার দেশে ফেরার ব্যবস্থা করতে হবে। প্রতিমা দেবী, হ্যাঁ রে সমু, মেয়েটার পরিচয় কিছু জানিস? পরিবারের লোক জানে ওর ভাইয়ের খবরটা? কি থেকে যে কি হয়ে গেল? সীমান্ত, এখনো না। আমি দিল্লি গেলেও উনি এখানে থাকবেন। তুমি ওনার সমস্ত খেয়াল রাখবে মা। প্রতিমা দেবী সীমান্তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হালকা হেসে মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বোঝালেন। স্বামীরা অনুদের সাথে একসাথে বসে গল্প করছে। এমন সময় অভিকেরা এসে বসল তাদের সাথে। স্বামীরা, তোমরা তাহলে চলে যাবে? অভিকদা। সৌভিক, যাওয়ার তো ইচ্ছে নেই, কিন্তু কলেজ খুলে ফেলবে।
সিমি, তোমরা অন্তত কটা দিন থেকে যাও তৌসি। তৌসি, বাবা হয়তো বেশি দিন থাকবে না সিমিদি। স্বামীরা, তাহলে আর কি? আবার এসো কেমন? তৌসি, যাওয়ার আগে আমি একবার চিলেকোঠায় গিয়ে ওনার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই স্বামীরাদি। মায়ের হয়ে ওনাকে সরি বলতে চাই একবার। অভিক, তুমি একা কেন? আমাদেরও সরি বলা উচিত। আফটার অল আমাদের মজা করা নিয়েই এত কিছু। আয়ুষ, কে কাকে সরি বলবি রে অভিক? সৌভিক, এসো আয়ুষদা। আমরা সবাই চিলেকোঠার ঘরে গিয়ে ওনাকে সরি বলতে চাচ্ছি। আয়ুষ, নূরকে। এটা অবশ্য ভালো বলেছিস। স্বামীরা, কিন্তু ঠাম্মা। স্বামীরার মাথায় একটা টোকা মারল আয়ুষ। তারপর, আয়ুষ, ঠাম্মা চামচি। আমি আছি কি করতে? কেউ কিচ্ছু টের পাবে না। সবাই শোন। তারপর নিজেদের মধ্যে গোপন আলাপচারিতা চলতে থাকলো। নূরের কোলে বসে ভিডিও গেম খেলছে দীপ্ত। পাশেই জড়সড় হয়ে ঘুমিয়ে আছে ক্যান্ডি। দীপ্তর মুখে খাবারের লোকমা তুলে দিচ্ছে নূর। দীপ্ত, জানো প্রিন্সেস, কাল তো এই রাউন্ডটা হয়ে যেত, কিন্তু মা তো আমাকে আর খেলতেই দিল না। তোমাকে দেখার কথা তখন ভুলেই গিয়েছিলাম। তুমি রাগ করনি তো প্রিন্সেস? এই এতগুলা সরি। নূর মনে মনে খুশি হলো। ওই পরিস্থিতিতে দীপ্তর অনুপস্থিতিই তার কাছে ঠিক মনে হলো। নূর, আমি কি দীপু বাবুর ওপর রাগ করতে পারি? মোটেই না। তাছাড়া নূরের কথা সম্পন্ন হবার আগেই দরজায় কেউ নক করল। নূর নিজের হাতটা ধুয়ে ভালোভাবে ওড়নাটা জড়িয়ে ঘোমটা টেনে দরজা খুলতেই ওপাশ থেকে হাসি মুখে এগিয়ে এলো আয়ুষ। দীপ্ত, তোমরা? আয়ুষ, তুই এখানে কি করছিস শুনি? স্বামীরা, এই জন্যই তোকে বাড়িতে দেখছি না। দীপ্ত, আমার প্রিন্সেসের কাছে তো আমাকে থাকতেই হবে, তাই না? তৌসি এবার ভেতরে এসে নূরের কাছে দাঁড়িয়ে বলতে লাগলো। তৌসি, আমি তোমার সম্পর্কে সবকিছু শুনেছি। আর কাল তোমার সাথে যা হয়েছে তার জন্যে আমার মায়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি বোন। প্লিজ আমাকে মাফ করে দাও। নূর, এসব কি বলছেন আপু? এভাবে বলবেন না। আয়ুষ, আমরা সবাই তোমার কাছে ক্ষমাপ্রার্থী নূর। প্লিজ কালকের কথায় কিছু মনে করো না। তারপর সকলে কান ধরে একযোগে বলে উঠল, উই আর সরি। ওদের কথায় নূর না হেসে পারল না। নূর, এভাবে আমাকে লজ্জা দিবেন না। আমি কিছু মনে রাখিনি। আয়ুষ রুমের ভেতর এদিক ওদিক তাকিয়ে দেখতে দেখতে দীপ্তর প্লেটটায় চোখ পড়ল। আয়ুষ, বেশ ভালো গন্ধ আসছে তো। খিচুড়ি রান্না করেছো নাকি? নূর, জি ভাইয়া। আপনি খাবেন? আয়ুষ, তা এত করে যখন বলছো দাও একটু টেস্ট করে দেখি। ওর কথা শুনে সকলে গোল গোল চোখ করে তাকিয়ে আছে। আয়ুষ, কি? তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? স্বামীরা, সরি বলতে এসে পেট পুজো শুধু তোমাকে দিয়েই সম্ভব আয়ুষদা। সৌভিক, বলছি যে তুমি কি একাই খাবে আয়ুষদা? অভিক, আমিও আছি তবে। সিমি, আমরা কি তাহলে মুখ দেখব? আমরাও আছি। নূর, হ্যাঁ নিশ্চয়। কিন্তু তাহলে যে রান্না করতে হবে ভাইয়া। স্বামীরা, আমরা আছি কি করতে। চলো বলেই নূরের হাত ধরে রান্নাঘরের দিকে চলে গেল। রান্না শেষ করে সকলেই নিচে মাদুর পেতে পাশাপাশি খেতে বসেছে। আয়ুষ, তুমিও বসো না হয়। নূর, আপনারা শুরু করুন ভাইয়া। আমি খেয়েছি। নূরের অস্বস্তি হবে ভেবে ওরা আর জোর করল না। খাওয়া শুরু করতেই দরজায় টোকা পড়ার শব্দে সকলে অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। আমি দেখছি বলেই নূর গিয়ে দরজা খুলতেই ওপাশ থেকে কেউ অবাক কণ্ঠে বলে উঠল, তোরা এখানে? সীমান্তকে দেখে আয়ুষ একটু অপ্রস্তুত হয়ে হেসে উঠল। তারপর গলা ঝেড়ে বলতে লাগলো, আয়ুষ, আসলে স্যামি, আমরা নূরের কাছে ক্ষমা চাইতে এসেছি। তোটো আমাদের না খাইয়ে কিছুতেই ছাড়বে না বুঝলি। সিমি, তুমি প্লিজ দিদুনকে কিছু বলো না দা ভাই। সৌভিক, আসার সময় রামু কাকাকে দেখনি দা ভাই। সীমান্ত, তোরাই তাহলে রামু কাকাকে এখানে সিকিউরিটি হিসেবে রেখেছিস? আয়ুষ, ও সব ছাড়। তুই এখানে কেন এসছিস হুম? সীমান্ত, চুপচাপ খা। ওনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। সীমান্তের কথায় সকলেই খাওয়াই মন দিল, তবে কানটা এদিকে সজাগ রেখেই। নূর মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, নূর, বলুন কি বলতে চান? সীমান্ত, আমাকে আপনার কি মনে হয় চলবে? গল্প, বেগম জাহান। লেখনীতে চারুলতা ছদ্মনাম। তৃতীয় পর্ব।